দেওয়ানা আমার ভালোবাসা। সিজন ২, চতুর্থ পর্ব। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। বললাম তো আপনাকে বলা যাবে না। আপনি দাদিকে ফোন করে বলুন এখানে আসতে। তাহলেই হবে। থেমে যায় উনি। কপাল কুঁচকে আমার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে থেকে হঠাৎই কিছু মনে পড়ার মতো চকিত হয়ে বলে উঠেন, ওয়েট, আজকে যেন কত তারিখ? শিট, তোমার না আজকে পিরিয়ডের ডেট ছিল? ভুলে গেছো রাইট? আমারও মাথা থেকে ছুটে গিয়েছিল ডেটটা। শিট, কানে যেন ঝংকার তুলল উনার কথাগুলো। স্তব্ধ নিবাক হতবুদ্ধি হয়ে গেলাম। মাথা আমার এক মুহূর্তের জন্য হ্যাং হয়ে গেল যেন। উনি কি বলল? আমার পিরিয়ডের ডেট উনার মাথা থেকে ছুটে গেছে। তার মানে উনার আমার এই সম্পর্কেও অবগত ছিল। কিন্তু কখন থেকে জানেন আমার এই বিষয়ে এগুলো? কে বলেছে আমার এসব বিষয়ে উনাকে? ছি ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। ছেলে হয়ে মেয়েদের বিষয়গুলো খোঁজ খবর রাখে কতটা বাজে আমার বাতিল স্বামীটা ছেই। লজ্জায়, সংকোচে চোখ তুলতে পারলাম না উনার সামনে। কান্না থেমে গেলেও লজ্জা মাথা নত করে বসলাম। নাক মুখ ছিটকে বলে উঠলাম, ছি, কতটা বাজে আপনি। ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয়ে জানেন আপনি? ছি। হয়তো আমার নাক মুখ ছিটকানোতে অসন্তুষ্টি হয়েছেন উনি। উনার স্বাভাবিক থাকা ভঙ্গিটা রূপ নিল রাগের। তেতে উঠে আমাকে উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে বলল, সেই, তুমি নিজের ডেট মনে রাখতে পারো না। সেটাতে দোষ নেই। আমি ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয় জানি বলে দোষ? চট করে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললাম, হোমম দোষ। ছেলেদের মেয়েলি বিষয় জানতে নেই। যে ছেলেরা মেয়েদের এইসব বিষয়ে খোঁজ খবর রাখে তারা কখনো ভালো ছেলে হয় না। আপনিও বাজে ছেলে। আমার বিষয়ে জানেন আপনি? সাংঘাতিক বাজে আপনি। তেতে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, শাট আপ ইডিয়ট। মুখে যা আসে তাই বলা আজকাল স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোমার। মুখ আমি সেলাই করে দিব। আজকে বাসায় যেয়ে নিয়ে একবার মুখটা ভেঙ্গে হাতে ধরিয়ে দিব তোমার। দেখিও। ভয় কেঁপে উঠলাম আমি। উনার কটমট করা দৃষ্টিতে অসহায় চোখ তুলে তাকাই আমি। আমাকে তাকাতে দেখে পুনরায় আগের ন্যায় বলে উঠল উনি, ইডিয়ট। মেয়েদের বিষয়ে জানা খারাপ, কে বলল তোমায়? অবশ্য হাঁটু নিচে বুদ্ধি নিয়ে ঘুরলে এমনই হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার জন্মের আগ থেকেই মেয়েদের পিরিয়ড সব সম্পর্কে জানা আমার। আমার সাথে তোমার যখন বিয়ে হয় তখন তোমার বয়স 6 বছর হলেও আমার ছিল 16 বছর। তোমার থেকে 10 বছরের বড় আমি। সাথে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। অতি সহজেই সবকিছুর আয়ত্তে ছিল আমার। তোমার এখনো যে সম্পর্কে জানা, বুঝা, ধারণা নেই, আমার তখন সেই সকল বিষয়েই জানা, বুঝা, ধারণা হয়ে গেছিল। কলেজের স্টুডেন্ট ছিলাম তখন। এসএসসি পরীক্ষা শেষ করে তোমাকে বিয়ে করেছিলাম আমি। অনায়াসেই সকল বিষয়ের জানা ছিল আমার। ভিডিও দেখেছিলাম বেশ। তাই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা না থাকলেও টেকনিক্যালি অভিজ্ঞতাটা বেশিই ছিল আমার। উত্তেজিত কণ্ঠে চট করে বলে বসলাম, কিসের ভিডিও? পিরিয়ডে ভিডিও থাকে? ছি। ছি কি আছে? সবাই দেখে আমি দেখছি। ভালো তো ছিলাম না কখনোই। তাই খারাপটায় করছি। পিরিয়ডের ভিডিও দেখতে যাব কেন? আমার কি খেয়ে দেয়ে আর কাজ নাই নাকি? গভীর ভিডিও দেখছি তখন বুঝছো। কিসের ভিডিও দেখছি সেটা আমার সেকেন্ড টাইম বাসরে বলবো প্র্যাকটিক্যালি কেমন। আপাতত অপেক্ষায় থাকো। কপাল কুঁচকে এলো উনার খাপছাড়া কথায়। আশ্চর্য! একটা ভিডিও সম্পর্কে জানতে আমাকে উনার বিয়ে অবধি অপেক্ষা করতে হবে? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে ভিডিওতে যে বিয়ে ছাড়া বলা যাবে না? হঠাৎ চমকে উঠলাম নিজের মাঝে। ভাবলাম, আচ্ছা উনি কি আবারও বিয়ে করতে চাচ্ছেন কাউকে? কিন্তু কাকে? উনার কি গার্লফ্রেন্ড আছে? হয়তো বা আছে। উনারই পুনরায় বিয়ে, গার্লফ্রেন্ড সম্পর্কে মাথায় আসতেই ক্যাচ করে উঠল বুকের ভিতরটা আমার। অজানা অস্থিরতা তোলপাড় শুরু হলো মনে কোঠায়। নিজের সংযম করতে না পেরে চট করে প্রশ্ন করে উঠলাম উনাকে, আপনি আবারও বিয়ে করবেন? কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, আপাতত চিন্তা করি নাই কিছু। তবে কথা যেতে পারে মনে হয়। উনার ছোট একটা উত্তরের বুক ভারী হয়ে আসলো আমার। কথা বাড়ালাম না আর। জানতেও চাইলাম না আর কিছু। প্রচণ্ড কষ্ট নিয়ে দৃষ্টি নত করলাম। মনের অজান্তেই চোখ টলমল করে উঠল আমার। বুঝলাম না কষ্ট কিসের লাগছে আমার।
তবে তীব্র কষ্টে গলা ভারী হয়ে আসছে ক্রমাগত। প্রসঙ্গ পাল্টিয়ে রাশি ভারী কণ্ঠে কোনো রকম বলে উঠলাম, প্লিজ দাদিকে ফোন করুন আসতে। আমি বাসায় যাব। একরোখা কণ্ঠে বলল, পারবো না আমি কাউকে ফোন করতে। তাহলে ফোনটা আমাকে দিন। আমি নিজেই দাদিকে কল করে নিব। দিন। আমার ফোনে টাকা নেই। ব্যালেন্স শেষ। টলমল চোখ তুলে তাকালাম উনার দিকে। উনি আমার সাথে এমন করছে কেন? উনি কি বুঝতে পারছে না আমার পরিস্থিতিটা? এখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। ধীরে ধীরে সমস্যা বাড়বে, ভয় কমবে না। আপনি বুঝতে পারছেন না আমার সমস্যা হচ্ছে এখানে বসে থাকতে। প্লিজ ফোনটা দিন। নয়তো আমাকে বাসায় নিয়ে যান এখান থেকে। আমার কথাগুলো যেন পছন্দ হলো না উনার। এক মুহূর্তেই রেগে গেলেন আমার কথায়। তেতে উঠে পুনরায় আমাকে উদ্দেশ্য করে ঝাঝালো কণ্ঠের বলল, হোক সমস্যা। নিব না তোমাকে আমি বাসায়। সামান্য একটা ডেট মনে রাখতে পারো না তুমি? এতটা কেয়ারলেস? চল, আজকে তোমাকে আমি এই অবস্থায় হাঁটিয়ে হাঁটিয়ে বাসায় নিয়ে যাব সবার সামনে দিয়ে। এটা তোমার শাস্তি। উঠু। উনার কথা আতঙ্কে উঠলাম আমি। মনে মধ্যে ভয়রা বাসায় বাঁধল ঝাঁকেও ঝাঁকেও। উনি আমাকে এই অবস্থায় বাহিরে নিয়ে যেতে চাচ্ছেন, তাও আবার পায়ে হাঁটিয়ে। চারপাশের লোকজন আমাকে বাজে নজরে দেখবে, খারাপ কথা বলবে। সেটা কি উনি বুঝতে পারছেন না? এতটা নিষ্ঠুর কেন উনি? সামান্য দয়া মাটুকু কি লাগে না আমার জন্য? এতটা অপছন্দ অপ্রিয় আমি উনারও কাছে? নিজের ডেট কি আমি ইচ্ছা করে ভুলে গেছি? নাকি মনে ছিল না আমার? কিভাবে বুঝাবো সেটা তাকে আমি? বুঝবে সে আমার কথা? নিজের অজান্তে দুই ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। ছলো নয়নে তার দিকে তাকিয়ে থেকে অসহায় কণ্ঠে বলে উঠলাম, আমি ইচ্ছা করে ডেট ভুলিনি। ভুল করে ভুলে গেছি। আপনি দাদিকে ফোন করুন প্লিজ। আমি কথা বলল দাদির সাথে। আমার স্যার আপনার পার্সেল। সাথে মেডিসিন। আমার কথার ইতি ঘটল না তার আগেই আগমন ঘটে অতি সুন্দরী হোটেলের ম্যানেজার কনাটির। আমার কথা মধ্যেই প্রবেশ ঘটল মেয়েটির। হাতে কালো পলিথিন মোড়ানো একটা প্যাকেট রয়েছে। সেই সাথে রয়েছে এক পাতা মেডিসিনের ট্যাবলেট। সভ্য সুলভ হাসি মুখে উনার দিকে তাকিয়ে জিনিসগুলো এগিয়ে দিচ্ছেন মেয়েটি। উনি ঘুরে তাকালো না মেয়েটির দিকে, উনারই রাগান্বিত দৃষ্টি স্থির আমার উপর। মেয়েটির কণ্ঠ শুনে গম্ভীর মুখে আমাকে ইশারায় করে মেয়েটিকে বলে উঠল, মেডিসিন আমাকে, আর পার্সেলটা ম্যাডামকে দিন। কথা মতো মেডিসিনের পাতাটি উনার হাতের পাশে টেবিলে রাখে মেয়েটি। উনাকে দেখে নিয়ে চোখ আউড়িয়ে তাকালো আমার দিকে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম মেয়েটির দিকে। মেয়েটি আমার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আমার তীক্ষ্ণ দৃষ্টিতে হয়তো মেয়েটি অপদস্থ হলো, যেটা চেহারায় স্পষ্ট জানান দিচ্ছে তার। নিজের অস্বস্তিতা নিয়ে ম্যানেজার মেয়েটি আমার দিকে তাকিয়ে সভ্য সুলভ হাসি দেওয়ার চেষ্টা করে। কালো ব্যাগের পার্সেলটি আমার হাতে তুলে দিয়ে নিঃশব্দে চলে যায় নিজ গন্তব্যে, উদ্দেশ্য বিনা বাক্য ব্যয়। কিন্তু যেতে যেতেও বার কয়েক আর চোখে তাকায় আমার বাতিল স্বামীর দিকে, যেটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। কিন্তু তারপরও চুপ থাকলাম। আমি মেয়েটির চলে যাওয়া দেখছিলাম, তখনই খচখচ শব্দ কানে আসলো আমার। আমি চোখ ঘুরিয়ে উনারই দিকে তাকাতেই উনি মেডিসিন পাতা থেকে একটি ট্যাবলেট ছাড়িয়ে আমার দিকে এগিয়ে দিতে দিতে শান্ত ভঙ্গিতে বলল, এটা খেয়ে নাও, পেটে ব্যথা করবে না। আর পার্সেলের মধ্যে তোমার প্রয়োজনীয় সবকিছু রাখা আছে। ওয়াশরুম দিয়ে ফ্রেশ হয়ে আসু যাও। উনার এমন কথায় মাথা ঘুরে উঠল আমার। হা হয়ে বড় বড় চোখ করে উনার দিকে তাকালাম। আল্লাহ! উনি এসব কখন ব্যবস্থা করেছেন আমার জন্য? উনি তো এতক্ষণ যাবত আমার সামনেই বসা ছিল তাহলে। উনি কি আমার সাথে কথা বলার সময় হোটেল ম্যানেজমেন্টে মেসেজ করেছিল মেয়েটিকে আমার জন্য এসব আনার? এই মেয়েকে দিয়ে আমার জন্য মেয়েলি জিনিসপত্র আনিয়েছেন শুধু কি আমার বিষয়গুলো গোপন রাখার জন্য? তার মানে উনি আমাকে এতক্ষণ যাবত কমফোর্টেবল ফিল করানোর জন্য আমাকে একা রেখে বাহিরে যায়নি। আমার ভাবনাগুলো কি সত্যি? তাহলে কি সত্যি উনি এতটা চিন্তা করেন আমার জন্য? নাকি অন্য কিছু? প্রশ্ন করব। না থাক, এই মুহূর্তে প্রশ্ন না করাই বেটার। আগে নিজেকে গুছিয়ে নেই, তারপর না হয় প্রশ্ন করা যাবে উনাকে। কথা না বাড়িয়ে চুপচাপ উনার হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে নিলাম। প্যাকেটটি হাতে নিয়ে দাঁড়াতেই পিছনে দিক লক্ষ্য করে সাথে সাথে বসে গেলাম জায়গায়।
আমার সাদা জামা, সাদা এপ্রনটায় লাল দাগ লেগে গেছে অনেকটা। এই অবস্থায় উনার সামনে দিয়ে হেঁটে ওয়াশরুম অবধি যেতে পারবো না লজ্জা সংকোচে। আমি মাথা নত করে পুনরায় বসে পড়তেই খানিকটা কপাল কুঁচকে আসে উনার। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে, কি, যাও না কেন? আমি উত্তর দিলাম না। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলাম আর চোখে তাকালাম উনার দিকে। সাথে সাথে চোখাচোখি হলো উনার সাথে আমার। কারণ উনি এতক্ষণ যাবৎ আমার দিকেই কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছিল, আমি তাকানোতেই সাথে সাথে চোখ মিলল দুজনের। উনি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে তাকার পর চট করে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে হাজির হলো। নিজের গায়ের কালো কোটটা টেনে খুলতে খুলতে আমাকে উদ্দেশ্য করে ধমক স্বরে বলল, এই মেয়ে উঠু। কথা না বাড়িয়ে চুপচাপ আমি উঠে দাঁড়াতেই উনি চট করে উনার গায়ের কোটটা সাথে সাথে আমার কোমরে বেঁধে দিতে দিতে বলে উঠে, বিনামূল্যে সুতাও আগলাই না আমি। সেবা যত্ন করেছি আপনার, তার পারিশ্রমিক চাই আমার। পারিশ্রমিক না পেলে নেক্সট টাইম আপনাকে বেঁধে রাখবো আমি। মনে রাখবেন ম্যাডাম। যান এবার আপনি। কারো তীব্র গুন গুন করা শব্দে ঘুম ভেঙে গেল আমার। তীব্র বিরক্তিতে বন্ধ চোখের পাতা দুটো কুঁচকে এলো মুহূর্তেই। ঘুমের রেশ কাটিয়ে চোখ মেলে দেখতে পারছি না গুনগুনকারী ব্যক্তিটিকে। তারপরও কোনো রকম ঘুমের চোখ টেনে মেলে সামনে তাকায়। কিছুটা সময় লাগলো চারপাশের পরিস্থিতিটা বুঝতে। নিজের অবস্থান বুঝতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে। কাত হয়ে নিজের বিছানায় শুয়ে আছি আমি। বিকালের দিকে বাসায় ফিরে গোসল করে ক্লান্তিতে বিছানা হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন কয়টা বাজে তা জানা নেই। তাই হালকা মাথাটা উঁচু করে দেয়াল ঘড়ির সময়টা দেখে নিলাম। রাত 11টা বাজে। সন্ধ্যা 6টার দিকে অসময় করে ঘুমিয়েছিলাম। তাই উঠতে উঠতে রাত হয়ে গেল। কিন্তু আশ্চর্য, কেউ আমাকে ডাকলো না কেন ঘুম থেকে উনার জন্য? অন্য সময় হলে তো দাদি আমার অসময়ে ঘুমের জন্য ডেকে তুলে দেন। তাহলে আজ ডাকলো না কেন? চিনচিন মাথা ব্যথায় বিরক্তিতে মাথা চেপে ধরে উঠে বসলাম নিজের বিছানায়। মাথা দুপাশ ঢুলতে ঢুলতে চারপাশে চোখ বুলালাম নীরবে। আমার রুমে আপাতত কেউ নেই। তাহলে গুন গুন শব্দটা আসছে কোথায় থেকে? শব্দের উৎস ধরে বারান্দার দিকে তাকাতেই বুঝলাম কেউ আমার বারান্দায় দাঁড়িয়ে আছে। আর সেই ব্যক্তিই শব্দটা করছে। বিছানা থেকে নেমে বারান্দা দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ফিহা আপু কারো সাথে গুন গুন শব্দ করে ফোনে কথা বলছে হেসে হেসে। বিষয়টি আমার কাছে বেশ একটা সুবিধা মনে হলো না। সতর্ক কান খাড়া করতেই শুনলাম, ফিহা আপু কাউকে যান যান বলে সম্বোধন করে কথা বলছে। ফিহা আপুর কথা ধরনে বুঝলাম আপু কারো এই মুহূর্তে গভীর প্রেম করছে, তাই আমার উপস্থিতটা ধরতে পারছেন না এখনো। কার সাথে কথা বলছো আপু? আমার হঠাৎ কথায় থমথমে খেয়ে যায় ফিহা আপু। চমকে উঠে আমার দিকে ঘুরে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের কলটি কেটে দেয় সঙ্গে সঙ্গে। বলে উঠে, তেমন কারো সাথে না, একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি। কথাগুলো বলতে বলতেই আমার দিকে এগিয়ে আসলো ফিহা আপু। আমার কপালে একটা হাত রেখে চেক করে বলল, এখন কেমন লাগছে তোর? জ্বর সেরেছে? সন্ধ্যার দিকে শুনলাম তোর নাকি হালকা জ্বর এসেছিল। জ্বরে কথা শুনতে কপাল কুঁচকালাম। আমার জ্বর এসেছিল কবে? কিছু মনে পড়ছে না। যতটুকু মনে আছে রেস্টুরেন্টে থেকে উনি আমাকে খান বাড়ির গেট অবধি দিয়ে চলে যায় নিজের কাজে। বাড়ির ভিতরে আসেনি। তারপর আমি রুমের এসে ফ্রেশ হয়ে লম্বা ঘুমে এইমাত্র উঠলাম। এর মধ্যে জ্বর আসলো কবে? আমার জ্বর হয়েছিল কবে? সন্ধ্যা থেকেই। নানুমাকে দেখলাম তোর পাশে বসে থাকতে। টেনশন করছিল তোর জন্য। তোর নাকি হঠাৎ জ্বর হলে অবস্থা খারাপ হয়ে যায় নানুমা বলল। এতক্ষণ যাবৎ তোর সাথেই ছিল বসা। কিছুক্ষণ আগে হৃদ ভাইয়া বাসায় আসলো। তাই নানুমা হৃদ ভাইয়ার কাছে গেছে। আমাকে তোর কাছে বসিয়ে দিয়ে গেছে তোর খেয়াল রাখতে। ফিহা আপু কথায় ছোট করে উত্তর ওহ বলে পুনরায় রুমে এসে বিছানা বসলাম পা ঝুলিয়ে। আমার পিছন পিছন ফিহা আপুও রুমে এসে আমার পাশে বসতে বসতে বলে উঠে, জানিস, হৃদ ভাইয়ের হঠাৎ বাড়ি ফিরে আসাতে নানুমা কত খুশি। খুশিতে পারে না হৃদ ভাইয়াকে কোলে নিয়ে রাখতে। তোর দেখা দরকার ছিল। আর হবেই না কেন বল? যেখানে হৃদ ভাইকে 2 বছরে একবারও বাংলাদেশে মাটিতে টর্চ মেরে পাওয়া যায় না,
সেখানে হৃদ ভাই 6 মাসে 2 বার চলে আসছে বাংলাদেশ। প্রথমে 5 মাসে আসলো, এবার তো 1 মাসে চলে আসছে বাড়িতে। হৃদ ভাইয়ের হঠাৎ এতটা পরিবর্তন ভাবা যায় বল? তাই নানুমাও খুশিতে কাঁদে আর রাধে হৃদ ভাইয়ের জন্য। তুই কিচেনই পাবি দাদিকে এই মুহূর্তে। চল নিচে যায়। ফিহা আপু সঙ্গ নিয়ে নিচে চলে আসলাম। মাথার সাথে সাথে তলপেটের চিনচিন ব্যথাও করছে তীব্র। চোখে মুখে ঘুমের রেশ তখনও কাটেনি আমার। হালকা ফোলা ফোলা ভাবটা তখনও ছিল। দীর্ঘ সময় অবেলা ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে গেছে। নিচে আসার সময় নিজের রুমের আয়নাটা দেখে এসেছিলাম আমি। গায়ে আমার হালকা পেস্ট কালারের কুর্তি জড়ানো। হালকা ভেজা চুলগুলো এলোমেলো ভাবে হাত খোপা করে গায়ে লম্বালম্বি ভাবে ওড়ানো জড়ালাম। দুহাতে পেস্ট কালারের রেশমি চুড়ি। নিচে আসার সময় পরে এসেছিলাম। দাদির আমার চুড়ির শব্দটা নাকি বেশ পছন্দ, তাই সবসময়ই চুড়ি পরে থাকতে হয় আমাকে। আমার বেশ পছন্দ চুড়ি পরা। তাই কখনো চুড়ি পরা নিয়ে অমত বা বিরক্তিবোধ করি না। স্বাচ্ছন্দ্যে পরে বেড়ায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ড্রয়িং রুমে চারপাশে নীরবে চোখ বুলিয়ে নিলাম। পুরো ড্রয়িং রুম খালি, কেউ নেই কোথাও। আমি ফিহা আপু সাথে ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। দুর্বলতায় সোফায় গা এলিয়ে দিতে কানে আসলো ফিহা আপুর কথা। সে বলে উঠে, কফি খাবি? চোখ বন্ধ করে ছোট উত্তরে বললাম, হুম। কি সোনামা, জ্বর সেরেছে তোমার? নিচে চলে আসলে যে। হঠাৎ দাদাজানের কণ্ঠে খানিকটা চমকালেও চোখ খুলে তাকালাম না সামনে দুর্বলতায়। নিজের চোখ বন্ধ রেখেই মৃদু হেসে বললাম, আমার জ্বর টর কিছু হয়নি দাদাজান। আমি ঠিক আছি। উল্টো তোমার বউ আমার নামের মিথ্যা কথা রটাচ্ছে আজকাল। চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে পারলাম দাদাজান আমার পাশে বসছেন। আমার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে করতে বলছেন, জ্বরটা নেই তেমন। শরীরটা কি দুর্বল লাগছে তোমার? একটু। কয়েক সেকেন্ড কোনো কথা কানে আসলো না আমার। কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরই দাদাজান বলে উঠে, শুনলাম আজকে নাকি তুমি বান্ধবীদের সাথে পায়ে হেঁটে বাসায় এসেছো। এটা কি ঠিক বলো? যদি কোনো সমস্যা হতো তাহলে? তুমি এখনো ছোট। একা চলাচলের বয়স হয়নি তোমার এখনো সোনামা। তাহলে এই ধরনের পাগলামো কেন করো বলতো? আমি ছোট না। আমি বড় হয়ে গেছি দাদাজান। তাই এখন কলেজ শেষ করে একটা বড় চাকরিও নিয়ে নিব এবার। আমার কথায় যেন চমকালো ফিহা আপু। দাদাজান কথা বলতে না পারলেও ফিহা আপু হতবাক সুর কানে আসলো আমার। তুই চাকরি করতে চাস মায়া? চোখ বন্ধ থাকা অবস্থায় ছোট উত্তরে বললাম, হুম। দ্রুততার সঙ্গে বলে উঠল ফিহা আপু, মানে? ইন্টার পাশ করে কি চাকরি করবি তুই? হৃদ ভাইয়ের বাচ্চাদের টিউটর হব। মুহূর্তেই চিৎকার আসলো কানে ফিহা আপুর। মৃদু চিৎকারে বলে উঠল, কি? বিরক্তি নিয়ে বললাম, ফিহা আপু তুমি কি কানে কম শুনো নাকি ইংলিশ কম বুঝো? কোনটা? বললাম তো হৃদ ভাইয়ের বাচ্চা কাচ্চাদের টিউশন মাস্টার হবে। অবশেষে পাশ থেকে দাদাজানের হতবাক কণ্ঠ কানে আসলো আমার। তিনি বললেন, পড়াশোনা করে মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা দেশের বিভিন্ন উচ্চ পদে যাওয়া স্বপ্ন দেখে, আর তুমি হৃদের বাচ্চার টিউশন মাস্টার হওয়া স্বপ্ন দেখো। কিন্তু কেন? এবার চোখ মেলে তাকায় পাশে বসে থাকা দাদাজানের দিকে। সোজা হয়ে বসে দাদাজানকে উদ্দেশ্য করে বললাম, কারণ দুটো দাদাজান। প্রথমত তোমার বউ রোজ 20 বার করে হলেও হৃদ ভাইয়া নামে আমাকে খুঁটা দেয় পড়া নিয়ে। হৃদ ভাইয়া মেধাবী স্টুডেন্ট ছিল, আমি কেন হৃদ ভাইয়ার মতো মেধাবী হতে পারি না? এই একটা খুঁটা শুনতে শুনতে আমি ঝালাপালা হয়ে যাচ্ছি। তাই হৃদ ভাইয়াকে কিছু করার মতো ক্ষমতা আমার নেই। উনি বড় মানুষ আর আমি ছোট মানুষ তাই। কিন্তু হৃদ ভাইয়া বাচ্চা কাচ্চা গুলো তো আমার থেকে ছোট থাকবে তাই না? আমার হৃদ ভাইয়ার উপর হওয়া সকল রাগ উনার বাচ্চাদের উপর দিয়ে প্রতিশোধ নিব। পড়া না পারলে ঠুসঠাস মারব। সারাদিন পড়াবো আর সারাদিন বকবো। বলবো তোমরা গাধা। আমার ট্যাগ হৃদ ভাইয়ার বাচ্চাদের উপর চাপিয়ে দিব মনে শান্তিতে। দ্বিতীয়ত হৃদ ভাইয়া হলো বড়লোক মানুষ। উনার টাকা বেশি। আমি ফাঁকিও দিব বেশি। 6-9 করে উনার টাকা মেরে খাবো। দাদিকে তোমাকে অধেক অধেক ভাগ দিব দাদাজান। উনার একটা বাচ্চায় 1 লক্ষ নিব। আর 10টা বাচ্চা পড়াবো 10 লাখ নিব। 10,000 টাকার টিউশনিতে উনার থেকে 10 লক্ষ টাকা নিব আমি। হৃদ ভাইয়া বুঝতেই পারবে না আমি কিভাবে উনার টাকা মেরে দিব। হলো না গ্রেট বুদ্ধি?
আমি আর কিছু বলতে যাব তার আগেই পাশ থেকে ফিহা আপু আমার একটা হাত শক্ত করে চেপে ধরে থামিয়ে দিয়ে বলে, চেপে যাহ বইন, এবার অন্তত আর বলিস না। তোর যে এত বড় বড় প্ল্যানিং ছিল পেটে, সেটা বের করার আগে পাশে একটা বার অন্তত দেখে নিতি বইন। নিজেও বাঁচতি, নিজের প্ল্যানিংটাও বাঁচাতে পারতি। ফিহা আপুর কথাগুলো বোধগম্য হলো বা আমার, তাই কৌতূহল চোখে তাকিয়ে তাকলাম আপুর দিকে। তখনই কানে আসলো দাদাজানের উচ্চ শব্দে হাসির সুর। আমি পাশ তাকাতেই দাদাজান হাসতে হাসতে বলল, প্ল্যানিংটা সেই ছিল সোনামা। সমস্যা নেই, আমি রেফার করে দিব হৃদের 10 বাচ্চাকে পড়ানোর জন্য তোমায়। টাকাও আমরা 10 লক্ষই নিব হৃদের থেকে। কি হৃদ দিবি না তোর 10 বাচ্চাকে পড়ানোর জন্য 10 লক্ষ টাকা আমাদের? হ্যাঁ। দাদাজানে এমন কথায় মুহূর্তে চমকে উঠলাম আমি। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল উনিরিদ সোফার একপাশে পায়ে উপর পা তুলে বসে আছে ফোন হাতে নিয়ে। তবে দৃষ্টি উনার ফোনে নয়, আমার দিকে তাক করা কপাল কুঁচকে। আমি ভয়ে শুকনো ঢুক গিলে ফিহা আপুকে মুহূর্তেই ফিসফিস করে বললাম, আপু উনি কবে আসলো এখানে? শুরু থেকে এখানেই ছিল হৃদ ভাই। তুই দেখিসনি গাধি? নানা ভাইয়ের সাথে এসেছিল। তোর প্রতিটা কথায় শুনছে হৃদ ভাই। ভয়ে গলা শুকিয়ে কাট আমার। আল্লাহ নিজে রাগী মানুষ। এখন নিশ্চিত আমাকে একা পেলে মাথার উপর তুলে আছাড় মারবে। ভয়ে শুকনো ঢুক গিললাম কয়েকবার, তখনই কানে আসলো আবারও দাদাজানের মাস্তির কথা। হৃদ তোর 10টা বাচ্চার টিউশন মাস্টার, কিন্তু আমার সোনামাই হবে মনে রাখিস। তোর বাচ্চাদের টিউশন মাস্টার খোঁজা হয়ে গেছি বুঝলি। তুই শুধু টাকাগুলো আমাদের একটু বেশি করে পুষিয়ে দিবি কেমন? অসহায় চোখ আওড়ালাম দাদাজানের উপর। এক পলক দাদাজানকে দেখে নিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় উনারোরির দিকে। উনি তখনও কপাল কুঁচকে তাকিয়েছিল আমার দিকে। গম্ভীর মনোভাব তার। কয়েক সেকেন্ডের মধ্যে উনার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিজের ফোনে স্থির করল বিরক্তিতে। কয়েক সেকেন্ডের মধ্যে কানে আসলো উনার অস্পষ্ট সুরের ধ্বনি, স্টুপিড। সময়টা 12টা 45। মাথার উপর কাঠফাটা রদ। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনপদ। খা খা তপ্ত রোদে ব্যস্ত জননগরী। তারপরও সবাই যার যার রুটিন অনুযায়ী নিজের কর্মসূচিতে ব্যস্ত। ভ্যাপসা গরমটাও যেন এতটুকু কারো কাজে ব্যাঘাত ঘটাতে পারছে না। জনপথের রাস্তাগুলো ঘন্টার পর ঘন্টা জ্যামজট বাকি আছে। গাড়ি ঘোড়ার পেপু শব্দের অতিষ্ঠ মানব নগরী। দ্বিধা নেই কারো। বিরক্তিতা নিয়ে অতিষ্ঠতায় পেরিয়ে যথারীতি ফিরতে চাই নিজের গন্তব্যে। তাদের দলেরই একজন মায়া। সেই অতিষ্ঠতা মাঝেও ট্রাফিক জ্যামে বসে আছে সে। একা নয়, সঙ্গী সাথী হিসাবে হেনা খান, ফিহা রয়েছে। গায়ে কলেজ ড্রেস পরিহিত। কারণ কলেজের পূর্বটা এখনো শেষ হয়নি মায়া। অধ্যয়ন পাঠ বহাল রয়েছে ক্লাসময়ে। ইতি ঘটল না ক্লাসের। তার পূর্বক্ষণেই ক্লাসের ভঙ্গ করে মায়াকে নিয়ে আসলো হেনা খান উর্দিত কলেজের প্রিন্সিপালকে বলে। হঠাৎ কিজন্য হেনা খান মায়াকে জরুরি তলবে কলেজ থেকে নিয়ে আসলো তাও ঠিকঠাক জানা নেই তার। তবে ফিহা কাছ থেকে এতটা জানতে পারল, হেনা খান নাকি তাদের দুজনকে এই অসময়ে মার্কেটে নিয়ে যাবেন। অনীহা করল না মায়া, তবে কৌতূহল ছিল তীব্র। কেন হেনা খান এই অসময়ে কাঠফাটা রোদের মধ্যে তাদের মার্কেটে নিয়ে যেতে চাচ্ছেন সেই বিষয়ে কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করেছিল মায়া। উত্তর দেয়নি হেনা খান। শুধু বলল অনেকদিন ধরে মার্কেটে গিয়ে কেনাকাটা করা হয় না ওনার, তাই শপিং করতে যাচ্ছেন ব্যাস। আর প্রশ্ন করল না মায়া। চুপচাপ থাকলো। এরই মধ্যে হেনা খান পুনরায় জানালো তারা আগে আরাফ খানের অফিস প্রদর্শনে যাবে। ঠিক প্রদর্শন না, বলতে গেলে হেনা খান নিজের স্বামী ও নাতির জন্য দুপুরের লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন। আরাফ খানের তথ্য অনুযায়ী আজকে হৃদ নিজের অফিস ছেড়ে একদিনের জন্য উনার অফিসে বসবে, খান গ্রুপের জরুরি ডিল সাইন করার জন্য। সেই অনুযায়ী এখন হৃদের অবস্থান আরাফ খানের অফিসের মিটিং কক্ষে। দুপুর লাঞ্চ দুজন একসাথেই করবে। সেই সুবাদে হেনা খান তাদের জন্য ঝটফট হাতে রান্না করে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন স্বামীর অফিসে। সাথে নিজের যাচ্ছেন নিজেদের সবার খাবারও। অনেকদিন পর সবাই একসাথে দুপুরের লাঞ্চ করবে বলে। খাওয়া দাওয়া সেরে ফিহা আর মায়াকে নিয়ে মার্কেটে উদ্দেশ্য যাবেন তিনি, এমনটা ধারণা উনার। মায়ার অনুভূতি স্বাভাবিক। কোনো নড়চড় নেই। হ্যারিদকে কালকের রাতের বিষয়টা নিয়ে ভয় করলেও নিজেকে নিরাপদ মনে করছে পাশে হেনা খানকে পেয়ে।
মায়ার ধারণা হৃদ আর যাই করুক না কেন, অন্তত হেনা খানের সামনে ওকে কিছু করতে পারবে না সে। যদিও আঘাত করতে চাই তাহলে হেনা খান পাশে থাকবে হৃদ থেকে তাকে বাঁচানোর জন্য। মায়া নিশ্চিত মনে অনল বসে রইল। স্বাভাবিক ভঙ্গিতে গাড়ির কাঁচ ভেদ করে তাকায় ব্যস্ত নগরীর দিকে। অনেকটা সময় নিয়ে অবশেষে পৌঁছায় আরাফ খানের অফিসের বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে। গাড়ি থেকে নেমে জমিনে দাঁড়াতেই মায়ার চোখের দৃষ্টিতে বাজল বিল্ডিংয়ের উপরে শীর্ষের দিকে বড় বড় অক্ষরে লেখা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মায়া বুঝল চোখের সামনে বিশাল বড় বিল্ডিংটি আরাফ খানের অফিসালয়। কথা না বাড়িয়ে হেনা খানের পিছন পিছন যেতে লাগলো সে। টিফিন বক্স হাতে ড্রাইভার সামনে সামনে হাঁটছে তাদের। মায়া স্বস্তির মনোনয়নে যেতে যেতে চারপাশের পার্কিং এরিয়াতে চোখ বুলাই নীরবে। চোখে পড়ল সারিবদ্ধভাবে জায়গায় জায়গায় কার, বাইক দাঁড়ানো কোম্পানি এমপ্লয়দের। যথারীতি লিফট করে হেনা খানের সাথে থার্ড ফ্লোরে উঠে মায়া। অসম্ভব সুন্দর মার্জিত স্কয়ার সিস্টেম অফিসটিতে সবাই ব্যস্ততায় কাজ চালাচ্ছেন যার যার ডেস্কে বসে। জুতার গম গম শব্দে উপস্থিত কর্মীদের মনোযোগ টনক নড়ল। মনোযোগ নড়ে কৌতূহলী দৃষ্টি স্থির হলো তিন মানবীর উপর। তবে সবার দৃষ্টির কেন্দ্র বিন্দু হেনা খান নয় বরং মায়া আর ফিহা। হেনা খান কোম্পানি এমপ্লয়দের সাথে পূর্ব পরিচিত থাকায় এই মুহূর্তে সবার দৃষ্টি কেন্দ্র বিন্দু অনায়াসেই মায়া আর ফিহা ছিল। কনফারেন্স রুম। গম্ভীর পরিবেশ। অন্ধকারময় রুমটিতে এক টুকরো সাদা আলোয় আলোকিত চারপাশ। চোখের সামনে ঝলমলে সাদা পর্দায় একের পর এক স্লাইডস পরিবর্তিত হচ্ছে। সেই নিভৃত আলোয় অস্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকের গম্ভীর মনোভাব। ইয়ঙ্গার যুবকটি উপস্থিত সদস্যদের প্রজেক্টের ডিজাইন প্রেজেন্টেশন করছেন দক্ষতা স্বরূপ। হৃদ তাদের মূল কেন্দ্রবিন্দু। মূলত এই প্রজেক্টটি দিয়েই তাদের অপূর্ণ উদ্দেশ্যগুলো পূর্ণ হবে। সেই মনোভাবে যুবকটি তার বাবার কোম্পানির হয়ে কাজ করছে। আজকে তার ফাইনাল ডেট। দীর্ঘদিন পূর্বেই ডেট ফিক্সড করা হয়েছিল খান গ্রুপের সাথে। কিন্তু হৃদ খানের সান্নিধ্য পাচ্ছিল না বলে প্রত্যেকটা ডেটই পিছানোর মূল কারণ। কাজে মার্জিত ভুলক্রটিও চাই না বলে গুরুত্ব দিয়ে একের পর এক প্রজেক্টের ডিটেইলস দেখাচ্ছে যুবক ছেলেটি নিজেই। থমথমে নিস্তর পরিবেশে কালো চেয়ারটিতে গা হেলিয়ে আছে হৃদ। সূক্ষ্ম চোখে মনোযোগ সহকারে স্ক্রিনে তাকিয়ে আছে। দৃষ্টি গম্ভীর। বাচন ভঙ্গি চুপ। বাম হাতের কুইন চেয়ার হাতলে ঠেকিয়ে ঠোঁটের উপর রাখা। ডান হাতে কাচের কিউব বল ধরা, যেটা থেকে থেকে নিজের সামনে কালো কাচের টেবিলের উপর রাউন্ড রাউন্ড ঘুরাচ্ছে হৃদ। তাতে শব্দ হচ্ছে গুমট গুমট। কিন্তু হৃদ সেদিকে মনোযোগী নয়। এতে করে নিস্তব্ধ পরিবেশে সামান্য গুমট শব্দটাও কানে ঝংকার তুলার নেয়। বার কয়েক মনোযোগ নষ্ট হয় প্রদর্শিত ছেলেটির। ধাতস্থ হয়ে নিজেকে সংযম করে পুনরায় নিজের কাজে মনোযোগী হয় সে। সেই সাথে উপস্থিত সদস্যরাও। সামান্য শব্দতা নিষেধ করার জন্যও কেউ মুখ খুলছে না হৃদের ভয়। আরাফ খান বসা ঠিক হৃদের পাশের চেয়ারটিতে। উনার দৃষ্টি স্থির সাদা পর্দার স্ক্রিনে। শব্দবিহীন থমথমে গম্ভীর পরিবেশে হঠাৎ মুখ খুলল হৃদ। গম্ভীর স্বরে বলে উঠল, মিটিং ইজ ওভার, ইউ ক্যান গো নাও। হৃদের গম্ভীর মুখে কথায় আলো জ্বলে উঠল তাৎক্ষণিক অন্ধকার রুমটিতে। উপস্থিত সদস্যরা চমকালেন, বিষণ্ণয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন হৃদের গম্ভীর মুখের দিকে। ঘাবড়ে টেনশনে সহিত বলে উঠল যুবক ছেলেটির বাবা সৈয়দ সেন। কি বলছেন মিস্টার আব্রাহাম? প্রজেক্ট দেখানো শেষ হয়নি এখনো? তাহলে? হৃদ বিরক্তির চোখ তুলে তাকায় সামনে সৈয়দ সেনের দিকে। তার করা প্রশ্নটি পছন্দ হয়নি হৃদের। গম্ভীর মুখে হৃদ কিছু আওড়াবে তার আগেই বেখেয়ালি চোখ পড়ে সামনে দেয়ালে স্বচ্ছ কাঁচ ভেদ করে বাহিরে। সাদা কলেজ ড্রেস পরিহিত মায়া দুহাতে চকলেটের ঝুড়ি বুকের সাথে ঝাপটে ধরে হৃদের অফিসের কেবিন থেকে বের হচ্ছে সে। দেখেই বুঝায় যাচ্ছে চকলেটের ঝুড়ি ভারে হাঁটতে কষ্ট হচ্ছে মায়া। বেতাল হাঁটার সাথে গাল ফুলিয়ে মুখ ভর্তি চকলেট চাবাচ্ছে সে। হৃদ যেন চমকালো মায়াকে এই মুহূর্তে কলেজের নয় বরং অফিসের মহলে দেখে। দ্রুততার সঙ্গে হাত ঘড়িটা দেখে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পুনরায় তাকায় মায়ার দিকে। হৃদ ভাবে, মেয়েটা কি পাগলামো করতে করতে অফিস অবধি চলে আসলো একা একা। এমনটা তো হওয়ার কথা নয়। মেয়েটা চাইলেও তো কোথাও একা বের হতে পারার কথা না। সে সিকিউরিটি দিয়ে রেখেছে মেয়েটার পিছনে। তাছাড়া মেয়েটা কলেজ থেকে বের হওয়ার সময় তাকে কেউ ইনফর্ম করেনি কেন?
হৃদের দৃষ্টি গাঢ় হয়। বিরক্তি রেশ কাটিয়ে কুঞ্চিত কপালে তাকায় মায়ার কর্মকাণ্ডের দিকে। হৃদের স্থির দৃষ্টির মধ্যে দিয়ে মায়া হাঁটতে হাঁটতে পুনরায় থেমে যায়। হঠাৎ কিছু একটা মনে পড়ার মতো ভেবে গোল গোল চোখে তাকালো চকলেটের ঝুড়িটি দিকে। স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উল্টো ঘুরে হাঁটা ধরে পুনরায় হৃদের কেবিনের দিকে। হৃদ কপাল কুঁচকায়। মায়াকে পুনরায় নিজের রুমের দিকে যেতে দেখে তীক্ষ্ণতা চেয়ে যায় নিজের মাঝে। গলা খাকিয়ে সৈয়দ সেন হৃদের মনোযোগ আকর্ষণ করে মুহূর্তেই। মনোযোগ ভস্ম হতেই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় হৃদ। গম্ভীর মুখে সৈয়দকে উদ্দেশ্য করে বলে, নট ইন্টারেস্টেড ইউর প্রজেক্ট। দ্রুততার সঙ্গে সাদা পর্দার সামনে থেকে বলে উঠল সৈয়দের ছেলে জিহাদ সেন। মিস্টার খান, মিটিং শুরু হয়েছে মাত্র 10 মিনিট হয়েছে। তাহলে সম্পূর্ণটা প্রজেক্ট না দেখে কিভাবে ডিসিশন নিচ্ছেন আপনি? বিরক্তি ভাঁজ পড়ে হৃদের কপালে। স্বল্প জ্ঞানী মানুষ কোনো কালেই তার পছন্দ নয়। অনেক কিছু ডিটেলসে বুঝাতে হয় এদের। সেই ফালতু সব সময় বহন করার মতো ধৈর্য তার নেই। যেখানে মেধা তালিকা ছোট সেখানে এত বড় প্রজেক্ট কিভাবে সামলাবে সে? হৃদ বিরক্তিতে কটাক্ষ করে বলে উঠে ছেলেটিকে। সম্পূর্ণ খাবার খেয়ে তারপর খাবারের টেস্টের ধরন বলাটা অর্থহীন ব্যক্তির নিরন্তর কাজ। ডিল পছন্দ হয়নি মানে রিজেক্ট। পুনর্দিত জ্বলিত অগ্নিমশাল মতো জ্বলে উঠল জিহাদ। অনেকটা দিনের কষ্ট ও পরিশ্রমের ফলে আজকের প্রেজেন্টেশন গড়া তার। সেটা না দেখেই সোজা রিজেক্ট করে দিচ্ছে হৃদ খান। এতটা অহংকার তার, টাকার প্রতিপত্তি, ক্ষমতার। মানুষকে মানুষ, কষ্টকে কষ্ট বলে মনে হয় না তার। নিজেকে সংযম করতে না পেরে আংশিক তেতে উঠল যেন হৃদের সামনে। সেটায় কাল হয়ে দাঁড়ালো জিহাদের পরিবর্তী পদক্ষেপে। খানিকটা তেজ দেখালো হৃদকে। মুখে আওড়ালো শক্ত বাণী, আপনি মজা নিচ্ছেন মিস্টার খান। কোনো কিছু না দেখে সোজা রিজেক্ট করে দিচ্ছেন প্রজেক্টটা। আপনি জানেন কতটা কষ্ট করা হয়েছে এই প্রজেক্টটির জন্য। নাচানো কিউব বলটা শক্তিতে হাতে চেপে ধরে হৃদ নিজের হাতের পিষ্টিতে। রাগান্বিত চোখ দুটো তুলল জিহাদের দিকে। কুঞ্জিত কপালে সহিত তিক্ততা নিয়ে বলল, তো আমি কি করব? ফালতু প্রজেক্টের জন্য 300 কোটি টাকা তোর বাপ দিবে? নদীর তীরে বালুর উপর ফ্যাক্টরির জন্য 300 কোটি টাকা নয় বরং 500 কোটি টাকায় গিয়ে গড়াবে। ফ্যাক্টরি তৈরি করার পরও তার নিশ্চয়তা নেই। যে কোনো সময় প্লাবিত বন্যায় বালু ধুয়ে যেতে পারে নদীর পানির সাথে। ফ্যাক্টরির সাথে সাথে ফ্যাক্টরি মালও নদী তলদেশে যাবে। তার ক্ষতিপূরণ কে দিবে? তোর বাপ। তোর 14 গোষ্ঠীর প্রপার্টি বিক্রি করেও আমার অর্ধ হাজার কোটি টাকার শোধ উঠবে না। তোর কি মনে হয় আমি গাছ কেটে ক্ষমতার আসনে বসে আছি? কিছু বুঝি পলিটিক্স? তোর আমার কোম্পানির সাথে ডিল নয় বরং আমার সাথে ডিলে থাকতে চাস? তোদের পিছনে একজন গ্যাংস্টারে হাত থাকলে অনায়াসেই নিজেদের বাকি ব্যবসাগুলো দেখতে পারবি। পলিটিক্স থেকে শুরু করে দেশের লোকাল গুন্ডা পর্যন্ত তোদের কোনো কাজে বাধা দিবে না আমার নামে। তোদের ডিল নয়, আমার ক্ষমতা চাই। তাই গলা নিচে। নয়তো গলা থাকবে কিন্তু তেজ দেখানোর জন্য তুই থাকবি না। হৃদকে রেগে যেতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসে আরাফ খান। সান্ত্বনার স্বরূপ কিছু বলতে যাবে তার আগেই উত্তেজিত ভঙ্গিতে বলে উঠে সৈয়দ, মিস্টার আব্রাহাম, প্লিজ আমার ছেলের উপর রাগ করবেন না। আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আসলে ওহাই প্রজেক্টটি নিয়ে অনেক দিন ধরে পরিশ্রম করছে, তো তাই আপনার রিজেক্টের সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। প্লিজ আপনি রেগে যাবেন না ওর উপর। আমি ক্ষমা চাচ্ছি ওর হয়ে আপনার কাছে। বাবার কথা শুনলেন না জিহাদ? হৃদের বলা প্রতিটা কথাই সত্য। তাই বলে দমে গেল না হৃদের সম্মোহে পুনরায় একই তেজ দেখিয়ে বলে উঠল হৃদের সামনে, ফালতু সব কারণ দেখাচ্ছেন মিস্টার খান। প্রজেক্ট রিজেক্ট করার যথাযথ কারণ নয় এটা। নদী কাছে থাকলেই যে বন্যা হবে এমনটাও নয়। আমি বলছি বন্যা হবে না। তখন আপনি কি এক্সকিউজ দেখাবেন প্রজেক্ট সাইন করাতে? অন্যথায় আপনার ক্ষমতায় যদি আমরা ব্যবসা করতে পারি তাহলে ক্ষতি কিসের? আপনার সাথে ডিলে তো আছি আমরা। হৃদের রাগান্বিত দৃষ্টি মুহূর্তেই শান্ত হয়। আস্তে করে নিজের হাতের কিউবটা টেবিলে উপর রেখে টেনে নিজের গায়ের শার্ট ঠিক করতে করতে শান্ত কণ্ঠে বলে, তোর সাহসের তারিফ করতে হবে। আমার সাহায্য চাই আবার আমাকেই তেজ দেখাস? আচ্ছা, চল তোর ডিল ডান। সাইন করলাম তোর প্রজেক্টে। তার আগে ছোট একটি কাজ করবি তোরা বাপ ছেলে দুজন আমার।
কাজটা আসিফ বুঝিয়ে দিবে তোদের। ওয়েট, আসিফ, একটা দলিল নামা তৈরি কর যেখানে শর্ত হিসাবে লিখবি, স্বর্গীয় শ্রী সৈয়দ সেন ও তার ছেলে সুউত্তম কুমার জিহাদ সেন স্বেচ্ছায় খুশি মনে তাদের স্থাবর ও স্থাবর সম্পত্তি, প্রপার্টি, প্রজেক্ট সকল কিছু আমার নামে লিখে দিচ্ছেন, এবং তার বিনিময়ে আমি হৃদ খান এই প্রজেক্ট হতে 5% শেয়ার দান করছি স্বর্গীয় শ্রী সৈয়দ সেন ও তার ছেলের নামে। হৃদের কথার প্রেক্ষিতে সম্মতি জানিয়ে তাৎক্ষণিক বলে উঠে আসিফ, ভাই স্বর্গীয় কেন? সৈয়দ সেন তো এখনো বেঁচে আছে তাহলে? ডিল সাইন করার পর হার্ট অ্যাটাক মারা যাবে বেচারা, তাই আগোবাগ স্বর্গীয় লিখে রাখবি আর কি। হৃদের কথায় ভয় আশ্বাস হয়ে যায় সৈয়দ। হৃদ সম্পর্কে তাদের ধারণা আছে, এবং হৃদের পাওয়ারকেই কাজে লাগিয়ে নিজের ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি, এটাও সত্য। কিন্তু ছেলের বোকামির জন্য সবকিছু হারাতে হবে এবার হৃদের হাতে। তাই ভয়াত দৃষ্টিতে উত্তেজিত কণ্ঠে বারবার হৃদের কাছ থেকে ক্ষমা চাচ্ছেন তিনি। হৃদ শুনল না তার করা অনুরোধ বাণীগুলো। কড়া আদেশে আসিফকে বলে বের হয়ে যা কনফারেন্স রুম থেকে। আরাফ খান হতভম্ব দৃষ্টিতে এতক্ষণ হৃদের কঠোরতা দেখে। হৃদকে বের হয়ে যেতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ইশারায় সৈয়দ সেনকে আশ্বস্ত করে তিনিও হৃদের পিছন পিছন ছুটে যায়। বাহিরে এসে হৃদের পিছন থেকে ডেকে বলে উঠেন তিনি, কি করছিস হৃদ? ডিল পছন্দ না হলে রিজেক্ট করে চলে আয়। অযথা উনাদের ভয় দেখাচ্ছিস কেন? দাঁড়ালো না হৃদ। চোখ মুখ শক্ত করে সামনের দিকে ধূপোধা পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আই মিন ইট দাদা ভাই। আমি কোনো রোডসাইড গুন্ডা নয় যে ভয় দেখিয়ে ছেড়ে দিব। আমি ছেড়ে দিতে শিখিনি। তাছাড়া সহজে সবাইকে ছেড়ে দিলে হৃদ খান নামক কাউকে তারা ভয় পারে না। মানুষের মন থেকে হৃদ খানের নামের ভয় কমে আসবে। নিজের ক্ষমতা বহাল রাখতে কিছু মানুষ বলি পিষ্ট আমাদের হাতে হতেই হয়। এটা সাধারণ ব্যাপার। ক্ষমতা আসনে টিকে থাকতে হলে মানুষের মনে ভয় থাকাটা জরুরি। তার জন্য এসব সাধারণ ব্যাপার দাদা ভাই। আরাফ খান নাহুশ হলেন হৃদের বাচন ভঙ্গিতে। হৃদের এমন বেপরোয়া জীবন মোটেও পছন্দ নয় উনার। তাই তিনি অনেক চেষ্টা করেও হৃদকে ফেরাতে পারেনি এই জীবন থেকে। বরং উল্টো হয়েছে, হৃদ নিজেই পরিবারের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে তিনি এখন চুপ থাকেন, হৃদকে কিছু বলে না। নিরাশ হয়ে অসন্তুষ্টি ভঙ্গিতে আবারও বলল আরাফ খান, হৃদ এমনটা যাতে না হয় নিজের পরিবার হারিয়ে ফেললি। নিজের প্রিয় জিনিসটাও তোর ক্ষমতার অতলে হারিয়ে গেল চিরতরে। প্রিয়জন ছাড়া, পরিবার ছাড়া থাকতে পারবি তো শুধু ক্ষমতা দাপটে? হৃদ উত্তর করল না আরাফ খানের পরপর প্রশ্নে। মোট কথা, তার প্রশ্নগুলোই পছন্দ হয়নি। বিরক্তির ভাঁজ কপালে ফেলে চলে যায় নিজের কেবিনের দিকে। আরাফ খান হতাশ দৃষ্টি আওড়ায় হৃদের যাওয়া দিকে। নীরবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনিও নিজের কেবিনে ঢুকে যায় পরপরই। কেবিনের দরজা টেনে রুমে প্রবেশ করতেই খানিকটা চমকে উঠে হৃদ। বিরক্তি ভাঁজ পড়া কপালটা মুহূর্তেই শীতল হয়ে যায় সামনের দৃশ্য দেখে। এতক্ষণ যাবৎ বিগড়ে যাওয়া মেজাজটাও চটিয়ে শান্ত হয়ে আসে মায়াকে দেখে। যতটা তিক্ত ছিল তখন কনফারেন্স রুমে ততটাই নরম শীতল হয়ে আসে মায়াকে দেখে। সে দেখেছিল মায়াকে নিজের কেবিনে চকলেট ছুরি দুহাতে ঝাঁপে ধরে ঢুকতে। হৃদ আসতে চেয়েছিল তখন, কিন্তু উটকো কথোপকথন কারণে মাথা থেকে ছুটে গিয়েছিল মেয়েটি তার কেবিনে ঢুকেছে। হৃদ হালকা ঘাড় বাঁকা করে উকি মেরে দেখে মায়া চকলেটের ঝুড়ির নিয়ে কি করছে। বুঝতে পারে মায়া চকলেট নিজের এপ্রনের দুই পকেটে ঢুকাচ্ছে, যতটা পারছে ততটা। মায়াকে দেখে বুঝাই যাচ্ছে সে এই মুহূর্তে চকলেট চুরি করাই মহাব্যস্ত, যার কারণ হৃদের আগমনও টের পায়নি সে। হৃদ আস্তে করে রুমের দরজা লক করে দেয় ভিতর থেকে। পকেটে দুহাত গজিয়ে দরজার সামনে হেলিয়ে দাঁড়ায়। মনোযোগ সহকারে দেখতে থাকে মায়ার চুপিসারে চুরি করার কর্মকাণ্ড। সময় নিয়ে হৃদের আনা সুস্বাদু চকলেটগুলো মায়া নিজের জায়গায় জায়গায় এপ্রনের পকেটগুলোতে ঠেসে ঠুসে উঁচু করে চকলেট ঢুকিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ছোট ছোট হাত দুটোতে একত্র করে যতগুলো সম্ভব চকলেট নিয়ে বুকের সাথে চেপে ধরে পড়ে যাওয়া ভয়। ধীরে গতিতে সামনের দিকে ঘুরে দাঁড়ায় মায়া। ব্যস্ততায় দুগাল উঁচু করে এখানো মুখভর্তি চকলেট চাবাচ্ছে সে। হৃদকে দেখল না মায়া। দৃষ্টি স্থির নিজের বুকের দুহাতে চেপে ধরা চকলেটগুলোর উপর। ধীর পায়ে দুই কদম এগোতেই কানে আসলো হৃদের কণ্ঠ,
মায়া চমকালো, ভড়কালো, হতভম্ব হয়ে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের নিবাক ভঙ্গি। কি ম্যাডাম? চুরি করা শেষ? মুখ ভর্তি চকলেট নিয়ে চোয়াল ঝুলে যায় মায়ার। চাবানো বন্ধ করে হা হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে। চোখে মুখে আতঙ্কিত ভাব, চুরি ধরা পড়ার ভয়। নীরবে চুরি করতে গিয়েও ধরা পড়ে যাবে হৃদের সামনে, তার জন্য মোটেও প্রস্তুত ছিল না মায়া। কে, কার চকলেটগুলো তাও জানা নেই মায়ার। হাঁটতে হাঁটতে ভুলবশত চলে আসে এই রুমে। ভাগ্যক্রমে রুমে এসে চকলেট ঝুড়ি দেখে ফেলে। ঝুড়িতে বড় বড় অক্ষরে মায়া নিজের নামটা দেখে প্রথমে মনে করে এই ঝুড়ি ভরা চকলেট তার জন্যই এনেছেন আরাফ খান। তাই কোনো দিক বিবেচনা না করে ঝুড়ির পকেট ছিঁড়ে খেতে শুরু করে। কিছুটা খাওয়ার পর নিজের মনে করে ঝুড়িটা সাথে করে নিয়েও গিয়েছিল সে। মধ্যে রাস্তা থেকে ফিরে আসলো এই ভেবে যদি এটি তার দাদাজানের না হয় অন্য কারো হয়তো, তাহলে নিশ্চয় যার চকলেট সে না পেয়ে মন খারাপের কান্না করে বসবে মায়ার মতো করে। তাই মায়া দয়ালু মনে পুনরায় ফিরে এসে জায়গায় চকলেট জায়গায় রেখে দিল ঠিকই, কিন্তু নিজের জন্য বেশ কিছু চকলেট চুরি করে নিল, যতটা মায়ার হাতে পকেটে মুখে নিচ্ছে ততটা। কিন্তু অত্যাশিতভাবে হৃদের আগমন ঘটায় ধরা পড়ে গেল সে। হৃদ মায়াকে চোয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েক কদম এগিয়ে আসে মায়ার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে ভ্রু কুঁচকে বলে উঠল, দিনে দুপুরে ডাকাতি, তাও আবার আমার চকলেট উপর। সাংঘাতিক চোর তো আপনি ম্যাডাম। মায়ার চুরিকৃত চকলেটের মালিক হৃদ নামটা শুনে মুহূর্তেই চোখ যেন কোঠা থেকে বের হয়ে আসার উপক্রম মায়ার। ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন হৃদ ভাইয়াকে কিভাবে বুঝো দিবে সে? তার জীবনে যত ভুল আছে সব কেন হৃদ ভাইয়ার সামনেই হয়, অন্য কারো সাথে কেন হয় না? মায়া একরাশ কষ্ট ভারাক্রান্তে জর্জরিত হলো, ভাবল তার হৃদ ভাইয়া নিশ্চিত তাকে ভুলন্তর কন্যা ভাবছে, না হয় ভুলন্ত চোর। নিজের ভাবনায় কষ্ট লাগলো মায়ার। ভয়ভীত চোখ তুলে তাকালো হৃদের কুচকানো চোখের দিকে। মুখের চকলেট চিবুলো ধীরে ধীরে। কি বলবে হৃদকে ভেবে পেল না। মুখের ভাষা যেন হারিয়ে গেল গলায়। অস্থির চোখ দুটো হৃদের থেকে সরিয়ে এক পলক দেখে নিল নিজের হাতের চকলেটগুলো মায়া। কিছু একটা ভেবে নিল মনে মনে। নিজের ভাবনায় চট করে চোখ তুলে তাকায় হৃদের দিকে, তাৎক্ষণিক সমাধানে আস্তে করে এগিয়ে দেয় নিজের হাতের চকলেটগুলো হৃদকে। হৃদ বুঝল না মায়ার মনোভাব। কপাল কুঁচকে তাকায় মায়া দিকে। মায়া হৃদের কুচকানো কপালে ভাব চোখে ইশারায় বুঝায় চকলেটগুলো নিতে। যথারীতি হৃদ দুহাত মেলে ধরতেই মায়া নিজের হাতের সকল চকলেট ঢেলে দেয় একত্রিত দুহাতে ভাজে। একে একে মায়ার নিজের এপ্রনের পকেটে হাত ঢুকিয়ে চকলেট বের করে রাখছে হৃদের দুহাতের ভাজে। সম্পূর্ণ চকলেট হৃদকে ফিরিয়ে দিতে দিতে মুখের খাওয়া চকলেটগুলোও শেষ হয়ে যায় মায়া। হৃদের হাতে চকলেটগুলো তুলে দিয়ে অপরাধী গলায় আস্তে করে বলে উঠল, আমি চুরি করিনি। কপাল কুঁচকে এক পলক চকলেটগুলো দেখে নিল হৃদ। মায়াকে উদ্দেশ্য করে বলে, প্রবাদটা এমন হয়ে গেল না যে চোর বলছে আমি রাতে চুরি করব না, আপনি দরজা জানালা খুলে ঘুমান। মায়া হাঁসফাঁস করল। নিজের সাফাইয়ে মিথ্যা বলে উঠল হৃদকে, সত্যি বলছি চুরি করিনি আমি। শুধু চকলেটের ঝুড়িটা নিচে পড়েছিল তাই আমি উঠে রেখেছিলাম। পরে ভাবলাম আমি চলে যাওয়ার পর যদি কেউ চকলেটগুলো চুরি করে ফেলে, তাই নিজের সাথে করে নিয়ে যাচ্ছিলাম সেফ রাখার জন্য। মায়ার কথায় একটা ভ্রু উঁচু পাশের ঝুড়িটা দেখে নেয় হৃদ। আচ্ছা, তার জন্যই বুঝি ঝুড়ি ছিঁড়ে মুখে আর পকেটে রেখে চকলেটের হেফাজতে করছিলেন আপনি। পুনরায় যুক্তি দেখিয়ে বলল মায়া। ঝুড়িটা ওজন ছিল তো অনেক, নিতে কষ্ট হচ্ছিল আমার। তাই একটু করে প্যাকেট ছিঁড়ে চকলেটগুলো পকেটে রেখেছিলাম সেফ রাখার জন্য। আচ্ছা, কিন্তু ঝুড়ির হাল বেহাল দেখে তো মনে হচ্ছে না আপনি একটু করে ছিঁড়েছেন ম্যাডাম। আর চোখে তাকায় মায়ার পাশের টেবিলের দিকে। ঝুড়ি হতে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে চকলেট পড়ে থাকাতে দেখে ঠোঁট উল্টায় মুহূর্তে। হৃদের সামনে না বুঝার ভান ধরে ইনোসেন্ট চেহারায় বলল, আমি একটু করেই ছিঁড়েছিলাম। বাকি প্যাকেটা কিভাবে ছিঁড়ল আমি কি জানি। সেটাই তো। নিশ্চিত চকলেটগুলোর হাত পা ছিল, তার জন্য নিজেই লাফাতে লাফাতে ঝুড়ির প্যাকেট ছিঁড়ে বের হয়ে গেছে তাই না? আগের ন্যায় ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি। আহ ম্যাডাম, আপনি আর আপনার যুক্তি দুটোই অসাধারণ।
তাই চোরকে মনে ধরছে আমার। আপনাকে বাঁধিয়ে ফ্রেম করে দেয়ালে টাঙ্গিয়ে রাখব। আজকাল এমন সুন্দরী ইনোসেন্ট চোর পাওয়া বিরল। আমি পাইছি, তাই হাতছাড়া করার যাবে না মোটেও। আতঙ্কিত চোখে মেলে তাকায় মায়া। ভয়ে জর্জর হয়ে দাঁড়ায় হৃদের সামনে। নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে বলল মায়া, আমি কি ইচ্ছা করে চুরি করতে চাইনি তো। চকলেটের ঝুড়ি আমার নাম ছিল, তাই নিজের মনে করে নিয়েছি। বিশ্বাস না করলে আপনি দেখুন চকলেট ঝুড়িতে আমার নাম লেখা। দেখুন। ঝুড়িটা দেখিয়ে হৃদ স্বীকার উক্তিতে বলে, জি, এইটা আমার শ্বশুরের মেয়ের নাম। মায়ার ভয় বাড়ল। বুঝতে পারল ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন হৃদ ভাইয়ার থাপ্পড়ও খেতে হবে ফ্রিতে। হৃদের শক্ত হাতের থাপ্পড় গুলো মনে করতেই উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের দুগাল ঢেকে নেয় দুহাতে বাঁচার জন্য। হৃদের সামনে থমথমে ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে অপরাধী গলায় হৃদকে বলে উঠে, নামে নামে জমে টানে দাদি বলে। তাই নামে নামে জমে টানতে পারলে নামে নামে চকলেটও টানে ভাইয়া। আপনার গার্লফ্রেন্ডের নামের সাথে আমার নাম মিল আছে, তাই আমিও এই চকলেটের ভাগ অর্ধেক পাই ভাইয়া। মায়ার মুখে পরপর ভাইয়া ডাকটা পছন্দ হলো নারীদের। বিরক্তি বাড়ে, সেই সাথে বাড়ে রাগও। নিষেধ করার পরও মেয়েটির আগো বাড়িয়ে ভাইয়া ডাকটা মোটেও পছন্দ হয় না তার। তাই টক্ত মেজাজ দেখিয়ে মায়াকে বলে উঠল তাৎক্ষণিক হৃদ, এই মেয়ে বারবার ভাইয়া ডাকবা না। তোমার কোনো ভাইয়া টাইয়া হয় না আমি। সম্পর্ক সূত্রে স্বামী ডাকবা নয়তো না। হৃদের রাগান্বিত কথায় চুপসে যায় মায়া। কোনো রূপবাক্য না বয়ে নীরবে মায়া দুলিয়ে সম্মতি জানায় হৃদকে। মায়ার সম্মতি বুঝে মুহূর্তেই শান্ত হয় হৃদ। কিন্তু মায়ার পূর্বের কথার রেশ টেনে পুনরায় বলে উঠে, বুঝিয়েন কিন্তু ম্যাডাম। চকলেটের অর্ধেক ভাগ নেওয়া মানে আমার গার্লফ্রেন্ড অর্ধেক ভাগ নেওয়া। মানে আমার গার্লফ্রেন্ডের অর্ধেক অধিকার। এখন আমার গার্লফ্রেন্ড আমার সাথে যা করে আপনিও কিন্তু তাই তাই করবেন আমার সাথে। না করা যাবে না কিন্তু। কি পারবেন তো করতে? মায়া হৃদের কথার অর্থ বুঝল কি বুঝল না তা ধারণা নেই হৃদের। তারপরও মায়া নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায় হৃদকে। অর্থাৎ সে পারবে। হৃদ বাঁকা হাসে। মূলত চকলেটগুলো হৃদ মায়ার জন্যই আনিয়েছিল। সকালে মায়া চকলেট খাওয়ার জন্য বায়না করেছিল হেনা খানের কাছে। হৃদ শুনেছিল সেটা। চকলেটগুলো এমনিতেই হৃদ এখন বাসায় পাঠাতো আসিফকে দিয়ে মায়ার কাছে। কিন্তু তার আগেই মায়া নিজেই চকলেট অবধি পৌঁছে গেছে। হৃদের তিক্ততা মনটা শীতল হয় যখন মায়ার চকলেটের মাখো মাখো মুখখানা দেখে। মনে হয় এই নারীতেই তার সকল ক্লান্তির অবসান। এই মেয়ে পাগলামিতে কেটে যাবে দিনের পর দিন তার। হৃদ দুই কদম এগিয়ে গিয়ে হাতের চকলেটগুলো পুনরায় ঝুড়িতে রেখে লাফিয়ে উঠে বসে টেবিলে উপর। হাতে ইশারায় মায়াকে ডাকে নিজের কাছে। এদিকে আসো। হৃদ দুই কদম এগিয়ে গিয়ে হাতের চকলেটগুলো পুনরায় ঝুড়িতে রেখে লাফিয়ে উঠে বসে টেবিলে উপর। হাতে ইশারায় মায়াকে ডাকে নিজের কাছে। এদিকে আসো। মায়া ধীর পায়ে এগিয়ে যায় হৃদের সামনে। দৃষ্টি নত করে তাকায় খালি ফ্লোরে দিকে। হৃদ শীতল গভীর দৃষ্টিতে পরখ করে নিল মায়াকে। তপ্ত রোদের হালকা লাল হয়ে যাওয়া মায়ার চেহারাটায় চোখ বুলালো এক দৃষ্টিতে। ঘোর লাগা কণ্ঠে বলল, কার সাথে এসেছো? দৃষ্টি নত রেখে মিনমিন গলায় বলল, দাদির সাথে। হৃদ মায়ার নত চোখে পাপড়িতে নিজের চোখ বুলালো। মায়ার চোখের ঘন কালো পাপড়ি গুলো মোহিত করল হৃদকে। হৃদ এক দৃষ্টিতে তাকায় মায়ার মৃদু কম্পিত চোখের পাতায়। হৃদের বেসামাল দৃষ্টি আওড়ায় মায়ার গোলাপি ওষ্ঠদয়ে। পাষাণ্ড বুক যেন কেঁপে উঠল হৃদের। মনে জাগ্রত হলো অপ্রত্যাশিত এক ইচ্ছা। দৃষ্টি গভীরতা বাড়ল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইল মায়া ওষ্ঠদয়ে লেগে থাকা অবশিষ্ট চকলেটের উপর। কি ভেবে মুহূর্তেই গুটিয়ে নিল নিজের সেই হাতটা। মায়া থেকে নিজের দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। অস্থিরতায় চট করে নিজের চোখ বন্ধ করে বুক ফুলিয়ে বার কয়েক নিঃশ্বাস টানে হৃদ। নিজেকে শান্ত করে পুনরায় তাকায় মায়ার দিকে। বক্স থেকে টিস্যু নিয়ে এগিয়ে দেয় মায়ার দিকে শান্ত কণ্ঠে বলে, ঠোঁট পরিষ্কার করে নাও। চকলেট লেগে আছে। মায়া হাত বাড়িয়ে টিস্যু নিল হৃদের থেকে। কিন্তু রুমের কোথাও আয়না চোখে না পড়ায় খানিকটা হাঁসফাঁস করল। টিস্যু হাতে এদিক ওদিকে তাকালো। সন্ধানী চোখ দুটোতে আয়নার দেখা না মিলায় ওর চোখে তাকালো হৃদের দিকে। চোখ মিলল দুজনের। মায়া তাৎক্ষণিক নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল হৃদকে, আয়না তোমার পিছনে।
মায়া কথা বাড়ালো না। বাঁধকন্যার ন্যায় হৃদের কথা অনুযায়ী ঘুরে নিজের মুখ পরিষ্কার করে নিয়ে সামনে ঘুরে দাঁড়াতেই হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলল, চকলেটগুলো খেতে ভালো লেগেছে। মায়া তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলল, হুমুম। হৃদের ভালো লাগলো মায়ার উত্তরটা। মোহিত কণ্ঠে বলল, তোমার জন্যই ছিল। যাওয়া সময় সাথে করে নিয়ে যাবে কেমন? তোমার জন্য ছিল কথাটি মায়ার কর্ণধার হলো। মায়া কি চমকালো হৃদের তোমার জন্য ছিল কথাটিতে। হ্যাঁ, ভীষণ চমকালো। ধাতস্থ হলো মনের সুপ্ত অনুভূতিগুলো। সেই সাথে মাথায় জাগ্রত হলো অবাধ্য চিন্তাগুলো। চকলেটগুলো কি তাহলে তার জন্যই তার হৃদ ভাইয়া নিয়ে এসেছিল? তার হৃদ ভাইয়া তো নিজের আপনজন ছাড়া অন্য কাউকে কিছু দেয় না। সে তো বিগত 2 বছরের দেখিনি হৃদ ভাইয়া কাউকে কিছু দিতে। তবে দাদা বলে হৃদ ভাইয়া নাকি দাদা দাদির সব খরচ বহন করে, গিফটও দেয়। কিন্তু হৃদ ভাইয়ার একান্ত ব্যক্তিগত আপনজনদের, যাদের হৃদ ভাইয়া নিজের ব্যক্তিগত মানুষ বলে মনে করে, তাদের ছাড়া তিনি কাউকে এক টুকরো সুতাও গিফট করেন না, সেটাও দাদি বলে। কিন্তু তার বেলা তো তার হৃদ ভাইয়া পুরো চকলেটের ঝুড়ি গিফট করে ফেলল। প্রশ্ন জাগল, তাহলে কি সে হৃদ ভাইয়ার একান্ত ব্যক্তিগত মানুষ হয়? হৃদ ভাইয়ার প্রিয় আপনজন? মায়া চমকালো নিজের চিন্তায়। বিস্মিত কণ্ঠে পরপর প্রশ্ন করে বলল, আমার জন্য? আপনি এনেছেন। কিন্তু আপনি তো প্রিয় মানুষ ছাড়া কাউকে কিছু দেন না। তাহলে আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ উত্তর দিল না মায়াকে। আগের ন্যায় শীতল ভঙ্গিতে হালকা ঝুঁকে মায়ার মুখে আলতো ফু দিল। মায়া কেঁপে উঠল যেন। তাৎক্ষণিক দুহাতে এপ্রনের দুপাশ আঁকড়ে ধরল। কম্পিত চোখের পাতা বন্ধ করে নিল হিচকে। হৃদ শীতল দৃষ্টিতে দেখল মায়ার মৃদু ছটফট। প্রসঙ্গ পাল্টিয়ে নিজের মতো করে প্রশ্ন করল মায়াকে। ঠান্ডা সতেজ নির্মল গলায় বলল হৃদ, কলেজ থেকে এখানে এসেছ? হৃদকে প্রসঙ্গ পাল্টাতে দেখে চোখ পিটপিট করে তাকায় মায়া। মায়ার অশান্ত চোখ মিলল হৃদের শীতল দৃষ্টিতে। হৃদের দৃষ্টির গভীরতার সাথে বেশিক্ষণ তাকিয়ে থাকতে সক্ষম হল না মায়া। অস্থির ভঙ্গিতে পুনরায় নিজের দৃষ্টি নত করে। মিনমিন গলায় উত্তরে বলে, হুম। দাদি নিয়ে এসেছে কলেজ থেকে। বলল মার্কেটে যাবেন তিনি আমাকে নিয়ে। হৃদ খানিকটা কপাল কুঁচকালো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই অসময়ে মার্কেট? হুম। হৃদের কুঞ্জিত ললাটের ভাঁজগুলো মুহূর্তে মিলে গেল ললাটেই। নিজের তীক্ষ্ণ কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বলল, কিছু লাগবে তোমার? অসম্মতিতে মাথা নাড়ালো মায়া। মিহি কণ্ঠে বলল, না। অধিকার বোধ নিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করল হৃদ, আমার লাগবে, নিয়ে আসতে পারবে তুমি? চোখ তুলে সামনে তাকায় মায়া। সাথে সাথে চোখের দেখা মিলল হৃদের শীতল গভীর দৃষ্টির। 2 সেকেন্ডের মধ্যে পুনরায় দৃষ্টি নত করে অসম্মতি প্রকাশ করল হৃদের সামনে। বলল, আমি বুঝব না। দাদি বুঝবে। আপনি দাদিকে বলুন নিয়ে আসবে আপনার জন্য। অসন্তুষ্টির গলা ঝাড়ল হৃদ। দৃঢ় গলায় বলল, উহুম। তুমি ছাড়া কেউ বুঝবে না আমারটা। দাদিকে দিয়েও হবে না আমার তুমি ছাড়া। আমার তোমাকেই লাগবে। তাই তোমাকেই আনতে হবে আমার জন্য। মায়া খানিকটা ইতস্তত বোধ করল। আজ পর্যন্ত সে নিজের জন্য সুতাও কিনেনি পছন্দ করে, সেখানে এত বড় দায়িত্ব দিচ্ছে হৃদ। কি থেকে কি কিনে আনতে হবে তাও জানে না সে। কিন্তু বারবার হৃদের সম্মোহে না করাটা মায়ার মনে ভয় সংযম করছে। যদি হৃদ রেগে যায় তো? মায়া ভয় হাসফাস করল কিছুটা। তবে সম্মতি জানালো তার মধ্যেই। বলল, বলুন। কি আনতে হবে আপনার জন্য? হৃদ পুনরায় হালকা ঝুঁকে পড়ল মায়ার দিকে। মায়া ধাতস্থ হয়ে চমকালো, ভরকালো। তটস্থ চোখে তাকাতেই ধারালো মোহিত গলায় বলল হৃদ, এমন কিছু যার স্মরণে থাকবে তুমি। কি পারবে আনতে? মায়ার তটস্থ চোখগুলোতে বিষণ্ণ খেলা করল গাঢ়ভাবে। হৃদের স্মরণে মায়াকে রাখতে চাওয়াটা ভীষণ ধাতুস্থ করল মায়াকে। গ্যাপে পড়ে যাওয়া প্রশ্নগুলো পুনরায় করল হৃদকে মায়া। চকিত মনে বলল, আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ হালকা নড়েচড়ে সোজা হয়ে বসল। মায়ার বারবার একই প্রশ্নে সে অপদস্থ হল। তাই বিরক্তি টানল মুখে। মুহূর্তেই চোখের শীতলতা কাটিয়ে তিক্ততা জড়ালো চোখে মুখে। তপ্ত মেজাজ দেখিয়ে বলে উঠল, কোনো প্রিয় বউটাও নও তুমি আমার। প্রচণ্ড অপ্রিয়, অপছন্দ মানুষ তুমি আমার। বুঝেছ? হৃদের হঠাৎ রূপ পরিবর্তনের কারণটা ধরতে পারল না মায়া।
অসহায় দৃষ্টিতে হৃদের কথার সম্মতি জানালো মাথা নাড়িয়ে। চুপ থাকলো সে। কিন্তু হৃদের রূপ পরিবর্তনের সাথে সাথে কথার ধরন ও দৃষ্টি সবই বদলালো তৎক্ষণাৎ। মায়া বুঝল না কিছু। তবে হৃদের চোখের শীতলতা কাটিয়ে দুষ্টমি খেলা করল আংশিক। রসিয়ে রসিয়ে আবারও মায়াকে বলল হৃদ, আচ্ছা, শুনলাম আপনি নাকি আমার 10টা বাচ্চার প্ল্যানিং আছেন ম্যাডাম। আমার টাকা মেরে খাওয়ার ধান্দায় কথাটা কি সত্য হুমুম? ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তেই চমকালো মায়া। রাতে মায়া বলার কথাগুলো যে হৃদ শুনেছিল সেটা এতক্ষণ যাবৎ ভুলে বসেছিল মায়া। কিন্তু হৃদ বলাতে পুনরায় স্মৃতিচারণ হলো। সেই সাথে ভয়ার্ত হলো আখিচরণ। শুকনো ঢুক গিলে পালানোর ধান্দা করল মুহূর্তেই। ভয়ার্ত চোখ দুটো হৃদের থেকে লুকানোর চেষ্টায় মায়া এদিকে সেদিকে তাকালো নত হয়ে। হৃদের গাঢ় তীক্ষ্ণ দৃষ্টি মায়ার কর্মকাণ্ডের দিকে। কালবিলম্ব না করে তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে যেতে চাই মায়া। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় মুহূর্তেই আটকা পড়ল হৃদের ঝুলন্ত পা দুটোর ভাঁজের মধ্যে। মায়া হৃদের সামনে নিকটবর্তী দাঁড়িয়ে থাকায় খুব সহজেই হৃদ নিজের দুপা দিয়ে মায়াকে ঝাপটে নেয়। হতভম্ব মায়া স্বর্ণাতয়ে ফেরার আগেই হৃদ নিয়ে পা দিয়ে মায়াকে টেনে নিজের উপর ফেলে। হৃদের আকস্মিক ঘটনায় মায়া তাল সামলাতে না পেরে উপুর হয়ে পড়তে চাই হৃদের বুকে। কিন্তু পড়তে পারল না। তার আগেই হৃদ নিজের পিছন দিকে ঝুঁকে পড়ে থামিয়ে দেয় মায়াকে। নিজের পায়ের বন্ধনীতে মায়াকে আটকিয়ে রেখে গাঢ় নিষিদ্ধ কণ্ঠে বলে উঠে, ডোন্ট ছুঁয়া যাবে আমাকে। তৎক্ষণাৎ স্বর্ণাভে ফিরল মায়া। নিজেকে গজিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তবে হৃদের পায়ের বন্ধনী থেকে মুক্তি পেল না। মায়া মাথা ঘুরিয়ে নিচে তাকায়। নিজের চারপাশে হৃদের পায়ের বন্ধনীর দেখল ভয়ার্ত চোখে। হৃদ আগের ন্যায় অনড়। মায়াকে পা দিয়ে চেপে ধরে বসে আছে। মায়া ভয়ার্ত দৃষ্টি বিলাই হৃদের বদলিত চেহারার দিকে। হৃদ মায়ার দৃষ্টি পরোয়া না করে সোজা হয়ে বসতে বসতে নিজের ধাঁচে বলল, একদম ছুঁয়ার চেষ্টা করবে না আমাকে। ছুঁয়াছুঁই পর্বটা আপাতত স্টপে আছে। যেদিন আমার ছুঁয়া তোমার ব্যথা বা অসহ্য লাগবে না, সহ্য করতে পারবে, সেদিন ছুঁয়ে দিব তোমাকে, তার আগে নয়। মায়া চোখ তুলে করুণ দৃষ্টিতে তাকায় হৃদের দিকে। বুঝতে পারে হৃদ সেদিন রাতের বিষয়টা এখনো মনে ধরে রেখেছে। হয়তো কষ্ট পেয়েছিল সেদিন রাতে তার করা আচরণে। মায়া কিছু বলল না, চুপ থাকলো। হৃদ পুনরায় বলে উঠল, তো যা বলছিলাম, আপনার আমার 10টা বাচ্চাকে নিয়ে প্ল্যানিংটা সেই লাগছে। যাকে বলে মনে ধরছে ভীষণ। কিন্তু পয়েন্ট হলো, আমার যতদিন না 10টা বাচ্চা হওয়ার শেষ হচ্ছে ততদিন অবধি আমি আপনার টাকা মেরে খাবো। অর্থাৎ আমার সমানে সমান 10টা বাচ্চা না হওয়া অবধি প্রতি মাসে আপনি আমাকে আমার প্রতিটা বাচ্চার জন্য ট্যাক্স দিতে হবে। আমার সমান 10টা বাচ্চা হওয়ার পর না হয় আমি দিব আপনাকে। আমি ব্যবসায়িক মানুষ, তাই হিসাব নিকাশ করলাম। আপনি আমার থেকে টাকা মেরে খাওয়ার ধান্দায় থাকলে আমি কেন আপনার টাকা মেরে খেতে পারবো না? আপনি তো আমার থেকে দ্বিগুণ অর্থবান ব্যক্তি, তাহলে আপনাকে ছাড় দিয়ে লাভ আছে? লাভ নেই তো। হৃদের যুক্তিতে হতবুদ্ধ মায়া বিষণ্ণে অবাক হয়ে সঙ্গে সঙ্গেই বলল, আমি বড়লোক। পুনরায় যুক্তি দেখিয়ে বলল হৃদ, অবশ্যই আপনি বড়লোক মানুষ। আপনার স্বামী বড়লোক। আপনার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি বড়লোক। সাথে আপনার বাবা মা, বড় ভাই মিলিয়ে বড়লোক। সব বড়লোকের মধ্যে বড়লোকই হলেন আপনি। কারণ সবার জয়েন্ট টাকা আসে আমার হাতে। প্রতিটা মানুষই টাকা দেয় আপনাকে। তাহলে আপনি গরিব কোথায়? আপনি তো আমার থেকে দ্বিগুণ বড়লোক। আর বড়লোকই মানুষের টাকা মেরে খাওয়া ফরজ কাজ। দিন দিন টাকা বের করুন, যা পকেটে আছে তা বের করুন দ্রুত। নয়তো আমাকে ট্যাক্স না দেওয়ার দায় আপনাকে আমি বেঁধে রাখবে আমার টেবিলের কোনায়। বুঝেছেন আপনি? দিন এবার। হৃদ হাত পাতল মায়া সামনে। কিন্তু তাৎক্ষণিক কিছু মনে পড়তেই ভুল শুধালো হৃদ। পুনরায় বলে উঠল, ও আরেকটা কথা, বাচ্চাগুলো কিন্তু আমার হবে না, আমার বউয়ের হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন কিন্তু কেমন যেন তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাগুলো আমার বউয়ের। মায়া কি বুঝল হৃদের দেখানো হিসাব নিকাশ? নাকি বুঝল হৃদের অনাগত বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাওয়ার ইঙ্গিতটা? তবে এতটা বুঝল সে হৃদের থেকে আসলেই দ্বিগুণ বড়লোক মানুষ। সবাই তো তাকে টাকা দেয় হাত খরচ করার জন্য। কিন্তু তার হৃদ ভাইয়াকে কি কেউ টাকা দেয় মায়ার মতো করে? মায়া খালি মস্তিষ্কের কথাগুলো আওড়ানোর মধ্যে দিয়েই পুনরায় তারা দিল হৃদ।
মায়া ভয়ভীত হলো ভীষণ। শুকনো ঢুক গিলে ভয়ার্ত চোখ মিলাল হৃদের চোখে। সঙ্গে সঙ্গে হৃদ চোখের ইশারায় মায়াকে টাকা বের করতে বলল। মায়া আশ্বাস হয়ে জড়সড় হাত ঢুকালো নিজের এপ্রনের পকেটে। একটা পকেটে খালি থাকলেও অন্য পকেট থেকে 27 টাকা বের করলো গলার আইডি কার্ড সহ। টাকা, আইডি কার্ড সহ হৃদের পাতিত হাতের উপর রাখল মায়া। হৃদ কপাল কুঁচকে তাকায় মায়ার অগোছালো পুরাতন কুচকানো টাকাগুলোর দিকে। অর্ধছেঁড়া 20 টাকার নোটের সাথে 5 টাকার একটা পয়সাও রয়েছে, সেই সাথে রয়েছে অল্প নতুন 2 টাকার নোট একটা। সব মিলিয়ে 27 টাকা। হৃদ এক পলক টাকাগুলো দেখে নিয়ে মায়ার দিকে তাকাতেই কপালের ভাঁজগুলো আরো গাঢ় হয় যখন দেখল মায়া নিজের এপ্রনের বোতামগুলো এক এক করে খুলছে তার সামনের। মায়া ধীর হাতে এপ্রনের সকল বোতাম খুলে নিয়ে চট করে এপ্রনের নিচে পরিহিত ফ্রকের একপাশের পকেটে হাত গজায় সে। মায়ার বেখেয়ালি আচরণের কারণে তৎক্ষণাৎ এপ্রনের বাম পাশে কলারটা মায়ার বাম কাঁধের নিচে পড়ে যায়, যার ফলে মায়ার জামার একটা পাশ দৃশ্যমান হয় হৃদের চোখে। গলা থেকে মায়ার পেট অবধি ঘেমে যাওয়া সাদা ড্রেসটা ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। তার জন্য দৃশ্যমান হয়ে যায় মায়ার নিষিদ্ধ কিছু জায়গায়। কাঙ্ক্ষিতভাবে মায়ার অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়ল হৃদের। হৃদ দৃষ্টি সরালো না, বরং গাঢ় করল। তবে চোখ ঘুরালো কিছুটা চারপাশেও। তাকালো উপরে মায়ার কাঁধের দৃশ্যমান ফিতাবন্ধনীর দিকে। হৃদের চোখের এক সমুদ্র গভীরতাটা বাড়ল। মায়া দেখল না হৃদের সেই চোখের গভীরতাটা। যদি দেখত তাহলে নিশ্চিত এতটা বেখেয়ালি হতে পারত না হৃদের সম্মোহে। হয়তো লজ্জা পেত, ভীষণ লজ্জা যাকে বলে। কিন্তু আফসোস মায়া নিজের কাজে এতটাই ব্যস্ত যে কারো অশান্ত সমুদ্রের ন্যায় গভীরতা দৃষ্টিটাও পরখ করতে পারল না বিন্দুমাত্র। মায়া নিজের মতো করে ফ্রকের ভিতরের পকেট হতে টাকা বের করে হৃদের হাতে রাখল। হৃদকে হাত সরাতে না দেখে চোখ তুলে তাকালো মায়া। হৃদের ধ্যান কোথায় আছে বুঝতে সক্ষম না হয়ে হাঁসফাঁস করল খানিকটা। তাই পরিশিষ্ট অর্থ হৃদকে দান করে মিনমিন গলায় বলল, আর নেই তো। মায়ার কথায় নিজের হাতে দিকে দৃষ্টি স্থির করল হৃদ। বিষণ্ণতা এখনো কাটেনি, ঘোর লেগে আছে চোখে মুখে। বুকের কম্পনটা ক্রমেই তীব্র থেকে তীব্র হচ্ছে। দুই ঠোঁট ফাঁক করে গোপনে নিঃশ্বাস টানে হৃদ। যান যায় যায় অবস্থা তার অল্পতেই। এই অনুভূতিগুলো হৃদের সাথে এই প্রথম প্রথম হচ্ছে। সেই বুঝতে পারছে তার গ্যাংস্টার জীবন বউ নামক কলঙ্কের দাগ লেগে যাচ্ছে ধীরে ধীরে। কাউকে নিজের চরম দুর্বলতা বানাচ্ছে সেই, যেটা তার জীবনের শীর্ষ ভুল বলে ধরা হবে। গ্যাংস্টার জীবনে কাউকে দুর্বলতা বানানো এক পর্যায়ে পাপ বলে ধরা হয়। কারো প্রেমে পড়াও ঘোর বিপদ। কিন্তু সে সকল নিয়ম ভঙ্গ করছে ধীরে ধীরে, যেটা মোটেও ঠিক হচ্ছে না। তার এই মেয়েটাকে এতটা প্রশ্রয় দেওয়াটাও মোটে ঠিক হচ্ছে না। এখন যদি এই মেয়েটার থেকে সরে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে তার জন্য প্রচণ্ড বিপজ্জনক হয়ে উঠবে। একমনে কথাগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করল হৃদ। নিজের হাতের টাকার গুলোর দিকে পূর্ণ দৃষ্টি করতেই চোখে পড়ল একটা 500 টাকার নোটের সাথে একটা 50 টাকার নোটে। হৃদ টাকাগুলো সব রেখে দিল নিজের কাছে। টেবিলের উপর টাকাগুলো রেখে ফিরতি তাকালো মায়ার দিকে। আবারও চোখ পড়ল মায়ার শরীরের অনাকাঙ্ক্ষিত ভাজে ভাজে দৃশ্যগুলোতে। হৃদ হাত বাড়িয়ে মায়ার কাঁধের নিচে পড়ে যাওয়া এপ্রনের কলারটা টেনে মায়া গলা অবধি ঢেকে দিতে দিতে বলল, আপনি ছোট সাজেন ইচ্ছাকৃতভাবে। আপনাকে দেখে আমার ছোট মনে হয় না, ভীষণ বড় মনে হয়। আমাকে বেকাবু করবেন না বলছি, কারণ নিতে পারবেন না আমার বেসামাল আচরণ। আমি লাগামহীন ঘোড়ার ন্যায়। ছুটে গেলে সামলাতে পারবেন না আপনি। মায়া কি বুঝল হৃদের কথার অর্থ? হ্যাঁ বুঝল, খুব করে বুঝল। কিন্তু ধরা দিল না। চোখে মুখে লাল লাল আভা ছড়িয়ে পড়ল লজ্জায়। তারপরও বোকা সাজল হৃদের সম্মোহে। শরীরের মৃদু কম্পন সাক্ষী হলো মায়া বুঝধারের বিষয়টিতে। তারপরও বোকা ন্যায় তাকালো। হৃদ ছুল না মায়াকে। তবে এক এক করে মায়ার এপ্রনের সকল বোতাম লাগাতে লাগাতে বলল, বাই দ্য ওয়ে, নাইস কালার। তবে সাদা সাথে সাদা কালারটায় যায় বেশি মনে হয়, তাই না? হৃদের রসিয়ে কথার সারাংশ সারমর্ম কি মায়া বুঝল। কিন্তু শরীরের দ্বিগুণ কম্পন তো তাই বলছে যে এই নারী হৃদের সব কথার অর্থ বুঝতে পেরেছে। কিন্তু চোখে মুখে ফুটালো না কিছুই। হৃদের থেকে বাঁচতে চাই এই মুহূর্তে। নিতে পারছে না আর কিছু সে।
তাই নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগালো তাৎক্ষণিক। মাথা নিচু করে কম্পিত শরীরের কোনো রকম নিজের একটা হাত উঁচু করে 2 আঙ্গুল দেখালো হৃদকে। কম্পিত স্বরে টেনে টেনে বলল, 2 যাব আমি। হৃদ বুঝল না মায়ার 2 আঙ্গুল দেখানোর মানে কি। আর না বুঝল মায়া 2 যাব কথার অর্থ। এপ্রনের বোতাম লাগাতে লাগাতে কপাল কুঁচকে পুনরায় প্রশ্ন করল মায়াকে। বলল, 2 কি? মায়া হতাশ চোখ তুলে তাকালো হৃদের দিকে। করুণ কণ্ঠে বলল, 2 জানেন না আপনি? না, জানার কথা ছিল আমার। হুমুম। 2 মানে যাব আমি। এ কি? এ মানে 2 আর কি বিরক্তি হয়? তাহলে 2 কি রে বাবা? 2 বা কই যে তুমি যেতে চাচ্ছে এত করে? 2 কি কোনো এরিয়া? বল আমি নিয়ে যাব। হৃদের উত্তরের নাহুশ হলো মায়া। হৃদ 2 মানে বুঝে না সেটার জন্য চরম বিরক্তি প্রকাশ করল হৃদের সামনে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তেই খাদে নেমে এলো যখন দেখল মায়া নাহুশ ভঙ্গিতে বিরক্তি হয়ে যাচ্ছে। হৃদ অনুচিত হলো, নিজেকে দোষ দিতে থাকলো একমনে, সামান্য 2 মানে বুঝতে পারছে না সে। নিশ্চয়ই 2 মানে বিশাল কিছু বুঝাতে চাইছে মেয়েটা। কিন্তু সে অক্ষত মতো 2 জিনিসটাই চিনতে পারছে না। হৃদ বিরক্তিতা ঝেড়ে পুনরায় বলল, কি সমস্যা রে বাবা? বুঝিয়ে না বললে বুঝবো কিভাবে 2 কি? মায়া কিছু বলল না, সোজা সাপটা বলল, আমি ওয়াশরুম যাব ছাড়ুন। তাহলে 2 যাবে না? জানি না। ছাড়ুন। মুহূর্তেই হৃদ পায়ের বন্ধনী খুলে দিল। হৃদ ওয়াশরুম দেখিয়ে দিতেই মায়া সেদিকে গটগট পায়ে হেঁটে চলে গেল খানিকটা রেগে। হৃদ বুঝল মায়ার রাগান্বিতর কারণটা, তারপরও তাড়া দিয়ে মায়াকে পিছনে ডেকে বলল, 2 মিনিটে মধ্যে আসবে কিন্তু। মায়া শুনল না হৃদের কথা। একে তো সে 2 যাচ্ছে, তারপর আবার বলছে 2 মিনিটে মধ্যে আসতে। লোকটা এত বোকা কেন, সামান্য 2 মানে বুঝে না সে? 2 কি কখনো 2 মিনিটের মধ্যে শেষ করা যায়? মায়া চলে যেতেই হৃদ আসিফকে কল লাগায়। আসিফ রিসিভ করে হ্যালো বলতে না বলতেই প্রশ্নের সম্মোহনী হয় হৃদের। হৃদ কালবিলম্ব না করে আসিফকে জিজ্ঞাসা করে বলল, আসিফ 2 কি রে? আসিফ বুঝল না তার অর্থ, কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিল ফোনের ওপাশ থেকে বলল, যেই ভাই 2 হয়। হৃদ বিরক্তি নিয়ে বলল, তোর কি মনে হয় 2 মানে 2 হয় এটা আমি জানি না? তুই আমারে পড়ালেখা শেখাস? সরি ভাই, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি কোন 2 এর কথা বলছেন? কোনো পাসওয়ার্ড বা পিনকোড নাকি ভাই? হৃদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গভীর চিন্তত গলায় বলল, তোর ভাবি বিগত যাবৎ ধরে 2 2 করতাছে। আমি বুঝতে পারছি না বলে গাল ফুলিয়ে রাগ করে আছে আমার সাথে। এখন তুই বল তো কি করি আমি? 2 এর সন্ধান পায় কোথায় থেকে? রাত 10:55। সবেমাত্র খান বাড়ির ড্রয়িং রুমে পা রাখল হেনা খান, মেহেরবান, ফিহা, মায়া ও আরাফ খান। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে পিছন পিছন ঢুকলো কয়েকজন বলিষ্ঠবান বডিগার্ড। আদেশ অনুযায়ী তারা সেই শপিং ব্যাগগুলো জায়গায় রেখে তাৎক্ষণিক প্রস্থান করল সেখান থেকে বিনা বাক্যবয়। প্রত্যেকের চোখে মুখে ক্লান্তি চাপ। নিস্তিয়ে যাওয়া শরীরটা যেন রি করছে সারাদিনে ভাগ দৌড়ে। মালা একে একে সবাইকে ফ্রিজের ঠান্ডা পানি হাতে তুলে দিচ্ছে। ফিহা নিল না অবশিষ্ট ঠান্ডা পানির গ্লাসটা। বরং ক্লান্তিতে চট করে শটান হয়ে শুয়ে পড়ল সাদা সোফায়। মাও তাই করল। গায়ে এখনো সকালের পরিহিত কলেজ ড্রেসটি জড়ানো। হেনা খান অবশিষ্ট পানিটুকু শেষ করে গ্লাসটা মালার হাতে তুলে দিতে দিতে চোখ আওড়ায় মায়া ও ফিহার দিকে। দুজনকে ক্লান্তিতে শুয়ে পড়তে দেখে তাৎক্ষণিক তারা দিল দুজনকে ফ্রেশ হয়ে নিতে। মায়া ও ফিহা দুজনের কেউই নাহুজ করল না হেনা খানের আদেশে। বরং কয়েক সেকেন্ডের ব্যবধানে দুজনই ক্লান্তিময় শরীরটা টেনে কোনো রকম উঠে দাঁড়ালো ফ্রেশ হওয়ার জন্য। শব্দ না করে দুজনই হেলেদুলে কোনো রকম পার হলো যার যার রুম অবধি। মায়াকে চলে যেতে দেখে খানিকটা নড়েচড়ে বসেন আরাফ খান। দীর্ঘ সময় ধরে চেপে রাখা কথাগুলো প্রকাশের তাগিদে গলা ঝেড়ে দৃষ্টি আকর্ষণ করেন নিজের স্ত্রী ও কন্যার। দৃষ্টি আকর্ষণে সফলও হন তাৎক্ষণিক তিনি। বনিতা করল না কোনো কিছুতে। স্পষ্ট ভাষায় সোজা নিজের পয়েন্টে প্রশ্ন করল, হেনা খান, মেহেরবানের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের শপিং না হয় করে নিলে তোমরা, কিন্তু বাকিটা সামাল দিতে পারবে তো? বাবার কথা খানিকটা বুঝল না মেহেরবান। বাকিটা সামাল দিতে পারবে? এই প্রশ্নটাতে প্রশ্ন সৃষ্টি হলো তার মনে। কিসের বাকিটা সামাল দিতে হবে তাদের?
এই বিষয়টি নিয়ে কৌতূহল জাগ্রত হলো খানিকটা। তাই ক্লান্তিময় দৃষ্টি তীক্ষ্ণ হলো আরাফ খানের এমন প্রশ্নে। ভ্রু কুঁচকে বলল, কিসের বাকিটা সামাল দিতে হবে বাবা? বুঝিনি বিষয়টি। বুঝিয়ে বলবে। প্রসঙ্গ এড়ালো না আরাফ খান, বরং গম্ভীর হল। দৃঢ় কণ্ঠে নিজের মতো করে বলল, হৃদ বাংলাদেশের আছে এখনো। তাই হৃদের সামনে মায়ার দ্বিতীয় বিয়েটা কি ভালো দেখাবে? কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল মেহেরবানের। হেনা খানের বিষয়টি ঠিক তেমনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর মুখশ্রীতে। তাই তিনি কিছু বলবে তার আগেই অসন্তুষ্টির মুখ খুলল মেহেরবান। রুদ্ধ কণ্ঠে বলল, কেন ভালো দেখাবে না বাবা? আয়নের সাথে মায়ার বিয়ে তোমরা ঠিক করেছো, তাও 1 বছর আগে। আমি কিছু বলিনি মার মুখের দিকে তাকিয়ে। সবকিছু মেনে নিয়েছিলাম কারণ আয়নের সম্মতি ছিল মায়াকে বিয়ে করা নিয়ে। আর এখন যা কিছু হচ্ছে সবকিছু তো হৃদের সম্মতিতেই হচ্ছে, তাই না? তাছাড়া আমরা তো হৃদের বিয়ে করা বউকে দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি না, তাই না বাবা? মায়া এখন হৃদের বউ নয়। সেটা আমি তুমি আমরা সবাই জানি। হৃদ 2 বছর আগে নিজের ইচ্ছাতে বিয়েটাকে সরকারিভাবে বাতিল ঘোষণা করে গেছে মায়ার সাথে। তাহলে এখন হৃদের ভালো লাগা, খারাপ লাগা প্রসঙ্গটা আসছে কেন বাবা? আমার জানা মতো, ইনফ্যাক্ট আমাদের সবার জানা মতো হৃদ মায়াকে সহ্য করতে পারে না, অপছন্দ করে। বউ হিসাবে মায়ার মতো কাউকে নিজের পাশে চাই না। সেখানে মায়ার দ্বিতীয় বিয়েতে হৃদের আপত্তি বা খারাপ লাগবে এটা চিন্তা করাটাও বোকামি ছাড়া অন্য কিছু নয় বাবা। আশা করি আমি তোমাকে আমার কথাগুলো বুঝাতে পেরেছি বাবা। আরাফ খানের মন মস্তিষ্ক সইল না নিজের মেয়ের যুক্তিতর্ক কথাগুলো। মেহেরবানের কথায় যথেষ্ট পরিমাণ লজিক থাকলেও উনার মস্তিষ্ক সেই যুক্তিগুলোর সাথে সহমত পোষণ করতে পারছে না বিন্দুমাত্রও। বরং ঘোর আপত্তি করছে ফিরতি। অমিল তর্ক হবে বাবা মেয়ের মাঝে বিষয়টি বুঝে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আরাফ খান। গম্ভীর কণ্ঠে বলে উঠেন, হৃদের হুটহাট বাংলাদেশ চলে আসাটা কি তোমাদের কারো কাছে অদ্ভুত মনে হচ্ছে না? হেনা, তোমার কাছে অদ্ভুত লাগছে না? কপালের সূক্ষ্ম ভাঁজগুলো আর গভীর হলো হেনা খানের। দৃঢ় গলায় আরাফ খানকে প্রশ্ন করে বলল, মানে? অদ্ভুত মনে হবে কেন? আগের ন্যায় বলে উঠেন আরাফ খান। যে হৃদ 2 বছরে একবার বাংলাদেশের মাটিতে পা রাখতে চাইতো না, সে হৃদ গত 6 মাসে 3বার বাংলাদেশে চলে আসলো। 6 মাস আগে একদিনের জন্য আসলো, 1 মাস আগে 2 দিন থাকলো। তারপর কাল হঠাৎ করে চলে আসলো বাংলাদেশে। তাও অন্য কোথাও না গিয়ে সোজা খান বাড়িতে চলে আসাটা অদ্ভুত লাগলো না তোমাদের কারো কাছে হেনা? আমার তো লেগেছে। হৃদের সামান্য সামান্য পরিবর্তনটাও তোমার চোখে পড়ছে না হেনা? এতটা অবুঝ তো তুমি নয়। তাহলে আজ হঠাৎ করে অবুঝ হয়ে গেলে তুমি হেনা? আরাফ খানের পরপর কথায় চমকালো, ভড়কালো, হতভম্ব হয়ে তাকালো হেনা খান। তিনি এতদিন এই বিষয়টি লক্ষ্য করিনি যে তা নয়। অবশ্য লক্ষ্য করেছে, তবে এতটা ডিপলি চিন্তা করা হয়নি উনার আরাফ খানের মতো। উপর উপর দিয়ে ভেবেছিল হয়তো হৃদ কোনো কাজের জন্য বাংলাদেশে বারবার যাতায়াত করছে। কিন্তু স্বামী চিন্তা ভাবনার মতো এতটা গভীরতা ভেবে দেখেননি তিনি। তবে আরাফ খানের প্রতিটা কথায় যে সত্য এবং যুক্তিযুক্ত আছে তাও শতভাগ নিশ্চিত। সত্যি কি হৃদ পরিবর্তন হচ্ছে? নাকি বুঝার ভুল হচ্ছে তাদের কারো কোথাও? কোনটা সত্য? হেনা খানকে অন্যমনস্ক দেখে কপাল কুঁচকে আসে মেহেরবানের। তবে কিছু বলল না হেনা খানকে। নিজের দৃষ্টি আউড়িয়ে তাকায় আরাফ খানের দিকে। উত্তরে বলে উঠে, হৃদ আমাদের ছেলে বাবা। তাই সে আজকাল বাংলাদেশে থাকছে, এতে আমাদের খুশিটাও দ্বিগুণ। লক্ষ্য করেছি এই বিষয়টা আমরা। আলোচনা হয়েছিল আমাদের মধ্যে। তবে হৃদের বাংলাদেশে থাকা নিয়ে মায়ার বিয়ের সাথে কি সম্পর্ক হতে বাবা? বুঝিয়ে বলবে। থমথমে খেয়ে গেল আরাফ খান। মেহেরবান তীক্ষ্ণ কণ্ঠে ধারালো প্রশ্নে। প্রশ্নের উত্তর জানা নেই উনার কাছে। শুধু এতটা জানে উনার মন সায় দিচ্ছে না কোনো কিছুতে। মন বলছে হৃদের হুটহাট বাংলাদেশে চলে আসার কারণটাও নারীর টান হবে। কারণ পাথরের বুকে ফুল শুধু একটা নারীর ধারায় ফুটে। হৃদ নামক পাথরের বুকে হয়তো মায়া নামক ফুল ফুটেছে। তিনি নিশ্চিত নয় কোনো কিছুতে। স্বচক্ষে দেখেনি কোনো কিছু। তবে আজ দুপুরে মায়ার হাতের চকলেটের ঝুড়িটা চোখে পড়েছিল উনার। যেটা হৃদের কেবিনে সকালে আসিফকে রাখতে দেখেছিল তিনি। এতটা বুঝতে পেরেছিল যে হৃদ আনিয়েছিল চকলেট ঝুড়িটা।
মায়া সকালে চকলেট খেতে চেয়েছিল, সেখানটায় হৃদও উপস্থিত ছিল। তার মানে হৃদ সেটা মনে রেখেই মায়াকে দিয়েছিল চকলেটগুলো। কিন্তু কেন? হৃদ সহজে কাউকে কিছু দেয় না। একরত্তি না। মায়াকে দেওয়া মানেই হৃদের মনে মায়ার জন্য সামান্য হলেও সহানুভূতি আছে। শুধুই সহানুভূতি নাকি আরও কিছু আছে হৃদের মনে? এই বিষয়ে পরিষ্কার নন তিনি। আর এজন্যই আরও কিছু সময় নিতে চাই আরাফ খান। কিন্তু তার মধ্যেই আয়নের আগাম বার্তায় জানালো সে 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরে মায়াকে বিয়ে করতে চাই। এখন প্রশ্ন থাকে অসংখ্য। তার মধ্যে সবচেয়ে বেশি যে কথাগুলো ভাবাচ্ছেন উনাকে সেটা হলো, যদি হৃদ কোনো কারণে মায়ার প্রতি ন্যূনতম দুর্বলতা থাকে, তাহলে কিছু না কিছু তো অবশ্যই করবে সে মায়ার বিয়ের সংবাদে। আয়ন যে চুপ থাকবে তাও নয়। সেও মায়াকে পছন্দ করে। ভালোবাসার মানুষকে কি এমনই ছেড়ে দিবে? অবশ্যই না। অবশেষে দেখা যাবে যে, বিয়ে তো হবেই না, উল্টো তাণ্ডব হবে দুই ভাইয়ের মধ্যে। আর এই একটি বিষয়ের জন্যই তিনি পিছু পা হতে চাচ্ছেন আপাতত, আয়ন আর মায়ার বিয়েতে। কিন্তু নিজের পরিবারকে বুঝাতে সক্ষম হচ্ছে না মনের লুকায়িত কথাগুলো। বললেও বা কি হবে, কেউ বুঝবে উনার মনের সুপ্ত লুকায়িত কথাগুলো? কেউ বুঝবে না, উল্টো উনাকেই দোষারোপ করবে, বলবে হৃদের পক্ষ নিচ্ছেন তিনি। কিন্তু তিনি সত্যিকার অর্থে কারো পক্ষ নিচ্ছেন না, বরং সত্যিটা সত্যায়িত করার চেষ্টা করছে। মনস্তাত্ত্বিক বিষয়ে চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আরাফ খান। এই মুহূর্তে তিনি পরিস্থিতির চাপে পড়ে আছেন। একদিকে হৃদ তো অন্যদিকে আয়ন। দুজনই উনার কলিজা টুকরো নাতি। প্রচণ্ড ভালোবাসেন তাদের। তাই তিনি চান না কারো বিন্দুমাত্র ক্ষতি হোক। আর এই বিষয়টি কাউকে বুঝাবার নয়। চুপ থাকা ছাড়া কিছু করার নেই উনার। কিন্তু তারপরও নিজেকে সংযম করতে পারছে না চিন্তায় চিন্তায়। পাশ থেকে মেহেরবানের তীক্ষ্ণ গাঢ় দৃষ্টি পরখ করে নিল আরাফ খানকে। মেহেরবানের কথা শেষ হলো না। তবে বাবার চিন্তিত চেহারাটাও বুঝার চেষ্টা করল খানিকটা। তাই নিজের তীক্ষ্ণ কণ্ঠটা খাদে নামিয়ে নিল, ধীর বুঝদার গলায় বলল আরাফ খানকে উদ্দেশ্য করে মেহেরবান। হৃদ সহজে কারো জন্য পরিবর্তিত হবার নয় বাবা। আমরা সবাই জানি হৃদ কতটা শক্ত মনের মানুষ। হ্যাঁ, হৃদের বাংলাদেশে যাতায়াত বেড়েছে সামান্য। তবে অনুসন্ধান করে দেখো বাবা, নিশ্চিত তার পিছনেও নির্দিষ্ট কোনো কারণ আছে, হৃদের বাংলাদেশে হঠাৎ হঠাৎ আসা যাওয়া নিয়ে। তুমি বেশি চিন্তা করছো বাবা। বিয়েটা 1 সপ্তাহ পর হবে, ততদিনে হৃদ পুনরায় বাংলাদেশ ছেড়ে চলে যাবে দেখো তুমি। তাছাড়া আজ পর্যন্ত হৃদকে দেখেছো যে 2 দিনের বেশি বাংলাদেশে থাকতে। তাহলে আজ থাকবে বলে তোমার মনে হয় বাবা? আমার কিন্তু তাই মনে হয় না। তুমি শুধু শুধু বেশি চিন্তা করছো বাবা। সব ঠিকঠাক ভাবেই হবে। আমরা আছি তো, তাই না? পাশে তাকিয়ে মা তুমি কি শুনছ আমাদের কথা? দীর্ঘ সময় নিয়ে চিন্তিত ভঙ্গিতে স্বামী ও মেয়ের কথাগুলো শ্রবণ করল হেনা খান। হঠাৎ মেহেরবানের প্রশ্নের চকিত তাকায় সেদিকে। মেহেরবানকে এই মুহূর্তে কি বলা উচিত হবে বুঝল না সেটা। কারণ মায়ার সাথে আয়নের বিয়ে নিয়ে আপত্তি নেই হেনা খানের। তবে হুট করে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা হওয়া নিয়ে কিছুটা আপত্তি ছিল ওনার। তিনি সময় চেয়েছিল আরও কিছুটা হুট করা বিয়ে নিয়ে। কিন্তু আয়ন শুনল না। বরং নিজ তাগিদে বলেছিল বিয়েটা করা অন্তত জরুরি তার জন্য। তাই সে বাংলাদেশে এসেই জরুরি ভিত্তিতে 1 সপ্তাহের মধ্যে মায়াকে বিয়ে করতে চাই। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও জানাতে চাই পরিবারের সবাইকে মায়াকে ঘিরে আয়নের। এবার সেটা কি তাও বলেনি আয়ন। শুধু বলল ফোনে এমন গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা যাবে না। সরাসরি বলা জরুরি। সেই সাথে হাতজোড় করে রিকোয়েস্টও করল যাতে মায়ার সাথে আয়নের বিয়েটা তিনি 1 সপ্তাহের মধ্যে দিতে রাজি হয়ে যান। আয়নের আকুল মিনতিতে বাধ্য হয়ে তিনিও মেনে নিলেন বিয়েটা। যার সূত্র ধরেই আজকে সপরিবার মায়াকে নিয়ে মার্কেট যাওয়া বিয়ের শপিং করতে। মূলত আজকের মার্কেটই ছিল মায়াকে ঘিরে। মায়ার বিয়ে সকল কেনাকাটা দাপ চুকানো। পারিবারিকভাবেই বিয়েটা হতে যাচ্ছে দুজনের। বাকি সব প্ল্যানিং আগের মতোই রয়েছে। মায়ার কলেজের গণ্ডি পাশ করার পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে দুজনের। শুধু বিয়েটা আগাম হবে। বাকি সব কিছুই ঠিকঠাক করা। কিন্তু তারপরও কেন জানি ভিতর থেকে সায় পাচ্ছে না হেনা খান কোনো কিছুতে। মন খচখচ করছে তীব্র। মনে হচ্ছে আরও কিছুটা সময় নেওয়া বোধহয় ভালো হবে মায়া আর আয়নের বিয়েতে।
আর সেটা ভেবেই হেনা খান চিন্তিত হন। মেহেরবানের কথায় উত্তর না করে পুনরায় অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। হেনা খানকে অন্যমনস্ক দেখাতে কপাল কুঁচকে আসে মেহেরবানে। প্রথমে বাবা, এখন মাকে অন্যমনস্ক দেখাচ্ছে। কিন্তু কেন, তার সঠিক কারণটা ধরতে পারল না মেহেরবান। তবে কণ্ঠে তীক্ষ্ণ প্রহারে প্রশ্ন করে উঠল হেনা খানকে মেহেরবান। কি হলো মা? তুমিও কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তোমারও কি এই বিয়েটা নিয়ে আপত্তি আছে? টনক নড়ে হেনা খানের। চকিতে তাকায় মেয়ের দিকে। তৎক্ষণাৎ বলে উঠে, আপত্তি থাকবে কেন? আমি নিজেই তো চাই আয়ন মায়ার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। কিন্তু আয়নের হুট করে বিয়ের ডিসিশন নেওয়াটা আমার মাথায় আসছে না মেহু। আয়ন যথেষ্ট বুঝদার শান্তশিষ্ট ছেলে। আমার বিশ্বাস আছে নিশ্চয়ই আয়ন ভেবে চিন্তে বিয়ের ডিসিশনটা নিয়েছে। কিন্তু তারপরও যতক্ষণ না পর্যন্ত আয়নের মুখ থেকে শুনবো ওর হঠাৎ বিয়ে করতে চাওয়ার কারণটা, ততক্ষণ পর্যন্ত আমার মনে একটা খচখচ ভাব থেকেই যাচ্ছে মেহু। যে আয়ন হঠাৎ করে এই ডিসিশন কেন নিল? আচ্ছা মেহু, তুই কিছু জানিস এই বিষয়ে? আয়ন কিছু বলেছে তোকে? সোজাসাপটা উত্তরে কাটকাট গলায় বলল মেহেরবান। না মা, আমি কিছু জানি না। আর না আয়ন আমাকে কিছু বলেছে। তোমার মতো আমাকেও মধ্যে রাতে ফোন করে বলেছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাই মায়াকে। আমি প্রথমে নিষিদ্ধ করলেও পরে আয়নের জোরাজুরিতে রাজি হয়। তারা দিয়ে অ্যাকাউন্টে টাকাও পাঠালো মায়াকে বিয়ের শপিং করানোর জন্য। বাকিটা যা হচ্ছে সেটা তোমার সামনেই হচ্ছে মা, তুমি জানো সব। গোপানের সন্দিহার প্রকাশে দীর্ঘ নিঃশ্বাস ফেলল হেনা খান। মনের খচখচ কমেনি বিন্দুমাত্র, বরং জোরালো হলো সেটা। যতক্ষণ না পর্যন্ত আয়নের মুখ থেকে সবকিছু শুনবে ততক্ষণ পর্যন্ত একটা কিন্তু কিন্তু ভাব থেকেই যাচ্ছে মনের মধ্যে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিয়েছে রাতের গভীরতা কতটা। 12টা 45 বাজে। রাত বেশ গভীর না হলেও মায়া বেশ গভীরভাবেই তন্দ্রায় আছে। গোসল করে টাওয়াল মাথায় জড়িয়েই ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। সোজাসুজি না শুয়ে আড়াআড়ি ভাবে শুলো খাটের মধ্যে। শীতের প্রভাবে বিছানার পাশে থাকা ব্ল্যাঙ্কেট গায়ে টেনে নিজের মাথা অবধি ঢেকে নিল মায়া। মাথার ঝুলন্ত টাওয়াল খাট গড়িয়ে ফ্লোরে পড়া কিছুটা। কিন্তু মায়ার সেদিকে ভাবান্তর নেই। সে নিজের ক্লান্তিতা দূর করতে গভীর নিদ্রায় যেতে চাই এই মুহূর্তে। অনেকটা চলেও গিয়েছে ইতিমধ্যে। কিন্তু তক্ষুনি কানে আসলো কারো বিরস কণ্ঠের ডাকাডাকি। মায়া উঠো। তুই কি ঘুমাচ্ছিস? এই মায়া উঠো না। ফিহার তীক্ষ্ণ কণ্ঠের প্রহর করার ডাকে তন্দ্রা ছুটে যায় মায়া। বিছানায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আড়াআড়ি ভাবে ক্লান্তিতে উপুর হয়ে ঘুমিয়েছিল সে। মিনিট 20 হয়েছিল মায়ার চোখের গভীর তন্দ্রা ভাবটা এটে এসেছিল। কিন্তু তার আগেই ব্যাঘাত ঘটায় ফিহা। তার অনবরত ডাকে ঘুম ঘুম চোখ দুটো টেনে উপরে দিকে তাকায় মায়া বিরক্তি সূচক দৃষ্টিতে। কপালের সূক্ষ্ম ভাঁজ মায়ার। চোখ দুটো লাল রঞ্জিত হয়ে আছে গভীর ঘুমে। তারপরও নিজের মাথাটা কোনো রকম উঁচিয়ে হালকা তাকায় ফিহার দিকে সে। নিজের বিরক্তি সূচক কণ্ঠে বলে উঠে, আপু ডেকো না আমায়। আমি ঘুমাচ্ছি তো। উঠো তুই এখন। পরে ঘুমাস। শুনল না মায়া ফিহার তাগদা দেওয়া কথাটা। সে পুনরায় তুলতুলে নরম বালিশে নিজের মুখ গজাতে গজাতে বলল, উফ, আপু যাও তো তুমি। আমি এখন ঘুমাবো। তৎক্ষণাৎ অধৈর্য ভঙ্গিতে মায়ের গায়ের ব্ল্যাঙ্কেট টেনে ধরল ফিহা। রুদ্ধ গলায় বলল, বললাম না পরে ঘুমাবি তুই। ভাই ফোন করেছে, তোর সাথে কথা বলতে চাই। নে ফোন ধর, কথা বল। ঘুমের রেশারেশিতে মায়া বুঝল না ফিহার বলা ভাই নামক মানুষটি আসলে কে হতে পারে, যে তাকে এই মধ্যে রাতে স্মরণ করল। মায়া সজিত ঘুমের তণ্ডিত নিস্তিয়ে যাওয়া শরীরে রুদ্ধ গলায় বলল, আমার কারো সাথে ফোন আলাপ করা নিষেধ আছে ফিহা আপু। তোমার ভাইয়ের আমার ফোন ধরাটাও পছন্দ না। তাই আমি কারো সাথে ফোনে কথা বলবো না। তুমি ফোন নিয়ে চলে যাও আপু। মায়ার খাপছাড়া কথায় প্রচণ্ড বিরক্তি প্রকাশ করে ফিহা। ফিহার ধারণা মায়া ঘুমের ঘোরে আয়নের কথা বলছে এই মুহূর্তে। ফিহা আরও ধারণা করে, হয়তো আয়ন ভাইয়াই নিষেধ করেছে মায়াকে ফোন ধরতে। যার জন্য মায়া এই মুহূর্তে নাহুচ করছে ফোনে কথা বলতে। ফিহার টনক নড়ল। কারণ সে দেখেছে আয়নকে বেশ কয়েকবার মায়াকে ফোন ধরা থেকে বিরত রাখতে। এমনকি আয়ন লন্ডনে গেলেও মায়ার সাথে ফোনে কথা বলতে চায় না। তার ভাইয়ের ধারণা মায়া ছোট মানুষ। তাই যদি মায়া অযথা ফোনের চক্করে পড়ে যায় তাহলে বিগড়ে যেতে পারে।
কিন্তু ফিহার এটা ভেবে টনক নড়ল যে মায়া তার ভাইয়ের সামান্য কথাগুলো এতটা দৃঢ়তার সাথে পালন করে। ফিহা খানিকটা চমকালো। বিষণ্ণে ভাবল, মায়ার সহজ সরলতা পিছনেও আরো কিছু আছে, যেটা লুকায়িত। ফিহার সবসময়ই মনে হতো নিজের ভাই বুঝি একা মায়াকে পছন্দ করে। মায়া হয়তো তার ভাইয়ের ফিলিং সম্পর্কে অবগত নয়। কিন্তু এখন তো দেখছে মায়া বড় হতে শিখে গেছে। তার ভাইয়ের সাথে সাথে সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে হয়তো। আর নয়তো কোনো কিশোরী চঞ্চল মেয়ে নিজেকে এতটা দমিয়ে রাখবে না অন্য কারো সাথে সামান্য কথাটুকু বলার থেকে। কারণ এতটা বাধ্য তো হয় না কিশোরীদের মন। সে কিশোর বয়স পার করে এসেছে। সে জানে, একজন কিশোরী মেয়ে মন থাকে অবাধ্য চঞ্চল চড়ুই পাখির মতো। মিনিটেই ফুরুত কাটে সখানিক। প্রচণ্ড অবাধ্য হতে চাই মন পাড়া। অবাধ্য জিনিসে প্রতি ঝোঁক থাকে একটু বেশিই। কিন্তু মায়ার এতটা বাধ্যকতায় প্রমাণ করছে সে কতটা দৃঢ় সংকল্প নেয় অটুট তার ভাইয়ের প্রতি। ফিহা মনস্তাত্ত্বিকভাবে কথাগুলো আওড়াল নিজে নিজে। মুহূর্তেই আলতো হেসে সূক্ষ্ম দৃষ্টি স্থির করল মুঠোফোনের দিকে। স্ক্রিনে ঝলমল করল আয়নের বিস্ময়কর চেহারা। এতক্ষণ যাবৎ সেও ভিডিও কলে বসে ছিল ফোনের ওপাশে। মায়ার কথাগুলো সবকিছু শুনেছে সে। অবাকও হয়েছে প্রচণ্ড। মায়ার সাথে আজ পর্যন্ত ঠিকঠাক ভাবে কথা বলতে পারিনি সে। অজানা ভয় সিটিয়ে যেত মেয়েটা, অথচ আজ এই মেয়েটাই তার কথাগুলো এতটা দৃঢ়তার সাথে পালন করছে, ভাবা যায় বিষয়টি। একচিত্তে হাসির রেখা ফুটল আয়নের ঠোঁটের কোণে। মনের সুপ্ত অনুভূতিগুলো মাথা নাড়িয়ে উঠল মায়াকে ঘিরে। মায়া এখন তার বিয়ে কথা বউ, তাই বউকে নিয়ে সকল চিন্তায় জায়েজ। আয়ন খানিকটা লাজুক হাসল নিজের মধ্যে। কিন্তু গলায় গম্ভীর্য ভাব টেনে ফিহার উদ্দেশ্য বলল। ফিহা ওর হাতে ফোনটা দিয়ে বিদায় হতই। যা। কপাল কুঁচকে তাকায় আয়নের দিকে ফিহা। বিরক্তি সূচক কণ্ঠে বলে উঠে, উঠলে তো দিব ভাই। না উঠলে দিব কোথায় থেকে? ডেকে তুল তাড়াতাড়ি। বল আমি কল করেছি। ফিহা বিরক্তি নিয়ে বলে। আচ্ছা। পুনরায় মায়াকে অধৈর্য ভঙ্গিতে ডাকতে শুরু করল ফিহা। মায়া বিরক্তিতে খানিকটা মাথা উঁচিয়ে তাকাতেই ফিহা মায়ার হাতের মুঠোয় নিজের ফোনটি ধরিয়ে দিতে দিতে বলল, আমার যে ভাই তোকে ফোন ব্যবহার করতে নিষেধ করেছে, সেই ভাইই এখন তোকে তার সাথে ফোনে কথা বলতে আদেশ করেছে। নে ধর ফোন। কথা বল আমার ভাইয়ের সাথে। বিরক্তি সূচক মায়ার হাতে নিজের ফোন ধরিয়ে চলে যায় ফিহা মায়ার রুমের বারান্দার দিকে। আপাতত সে তাদের প্রেম আলাপের মধ্যে থাকতে চায় না। 1 সপ্তাহ পর তাদের বিয়ে, সেহেতু তাদের একান্ত কিছু সময় দেওয়া দরকার তার। ফিহার কথায় হতভম্ব হলো মায়া। চকিত দৃষ্টিতে চোখ মেলে তাকায় ফিহার চলে যাওয়ার দিকে সে। ধাতস্থ করার চেষ্টা করল ফিহার বলে যাওয়া কথাটা কি ছিল। আমার যে ভাই তোকে ফোন ব্যবহার করতে নিষেধ করেছে, সেই ভাইই এখন তোকে তার সাথে কথা বলতে আদেশ করেছে। তার মানে তার হৃদ ভাইয়া এত রাতে তাকে ফোন করেছে কথা বলার জন্য। কিন্তু কেন? সে তো এখন বাংলাদেশেই আছে, তাহলে সরাসরি কথা না বলে হঠাৎ ফোন করলো কেন? তার হৃদ ভাইয়া তো এমন নয়। সে তো কখনো মায়ার সাথে ফোনে কথা বলতে চায় না। তাহলে কি তার হৃদ ভাইয়া আবারও চলে গেছে বাংলাদেশ ছেড়ে? মায়ার যেন খানিকটা নড়েচড়ে উঠল হৃদের হঠাৎ চলে যাওয়াটা মনে করে। কিন্তু চোখ মুখে বিন্দুমাত্রও প্রকাশ করল না কোনো কিছু। শক্ত স্বাভাবিক থাকল। তবে তৎক্ষণাৎ মনে পড়ল যে হৃদ আজ দুপুরের মায়ার কাছে গিফট চেয়েছিল। হয়তো সেটার জন্যই তাকে কল করেছে এই মধ্যরাতে ফিহা ফোনে। মায়া তটস্থ হয়ে ফোন নিজের চোখে সামনে ধরতেই থমথমে খেয়ে যায় আয়নের হাস্য উজ্জ্বল চেহারা দেখে। মায়া এই মুহূর্তে মোটেও আশা করেনি আয়নকে পাবে ফোনের ওপাশে। ভেবেছিল হৃদ হবে। তাই থমথমে ভঙ্গিতে অপদস্থ হলো মায়া। দ্রুততার সঙ্গে পুনরায় নিজের গলা অবধি ব্ল্যাঙ্কেটি টেনে জোড়াতে জোড়াতে বলল, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি? মায়ার কাণ্ডে মুহূর্তেই হেসে ফেলল আয়ন। সালামের উত্তর দিয়ে দুষ্টমি কণ্ঠে বলে, হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করছিলে নাকি হুমম? মায়া অপদস্থ গলায় বলল, তেমন কিছু না। আয়ন তৃপ্তিতে দারুণ হাসল। তার এই হাসিটায় যে কারো নজর কাটতে সক্ষম। কিন্তু মায়ার নজরে ভিড়ল না আয়নের সেই হাসিটা। সে মন্ত নিজের হতাশায়। তার হৃদ ভাইয়া তাকে ফোন করেনি সেটা নিয়ে। তবে মুখে প্রকাশ করল না কিছু। তার মধ্যেই আয়ন বলে উঠে, কেমন আছো তুমি? জি ভালো।
আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কেমন আছি হুমম। মায়া পুনরায় অপদস্থ হয়ে মিনমিন গলায় বলল, আপনিও ভালো আছেন। বাহ, আমাকে দেখেই বুঝে নিলে তুমি। ভারী ইন্টেলিজেন্ট তুমি কন্যা। মায়া হাঁসফাঁস করল। আয়ন পুনরায় বলে উঠে, তুমি ঠিক ধরেছ। আমি আসলেই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আর আমার ভালো থাকার পিছনের কারণটাও তুমি। আয়নের কথা বুঝল না মায়া। চকিতে বলে উঠল, হুম। মায়ার তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করল আয়ন। পরক্ষণেই চোখ আউড়িয়ে তাকায় মায়ার ঘুম জড়ানো শুদ্ধ চেহারায়। হালকা তেল চিপচিপে ভাব নাকের ডগায় মায়ার। আয়ন হাসি মুখে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো মায়ার নাকে ডগায়। ইচ্ছা হলো অবাধ্য হয়ে ছুঁয়ে দিতে মায়ার নাকের ডগায়। কিন্তু নিজের দূরত্বটা চিন্তা করে দমে গেল সে। তবে দৃষ্টি সরালো না মায়া ঘুম জড়ানো মুখ থেকে। বরং নিজের দৃষ্টি দৃঢ় করে মিহি কণ্ঠে বলল, শপিংয়ে গিয়েছিলে আজ? মায়া নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হুম। জানতে চাইলে না যে হঠাৎ এতটা শপিং কিসের জন্য ছিল আজ? আয়নের এমন কথায় মুহূর্তেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল মায়ার। তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকাতেই পুনরায় আয়ন বলে উঠে, আমাদের বিয়ের শপিং ছিল আজ। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে মায়ু। মায়া যেন চমকালো। বিস্মিত হলো অধিক। হতভম্ব গলায় অস্পষ্ট স্বরে বলল, বিয়ে? আয়ন শুনল মায়া অর্ধ কথাটা। তাই পুনরায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ বিয়ে। ওয়াদা করে বলেছিলাম সেদিন তোমাদের, যে খুব দ্রুত আমি সবকিছু ঠিকঠাক করে নিব। তাই পুনরায় পরিবারের সম্মতিতে আবারও বিয়েটা করতে চাচ্ছি মায়ু। অবশ্য পরিবারের কাউকে আমাদের আগের বিয়েটা কথা এখনো জানানো হয়নি। তবে আমি বাংলাদেশে এসেই সর্বপ্রথম সবাইকে জানাবো এই বিষয়টি। তারপর বিয়ের পিঁড়িতে বসবো। মায়া চমকালো, হতভম্ব হলো, বিষণ্ণে তাকালো আয়নের ভরাট হাসি মুখের দিকে। মায়া বুঝতে পারল 1 সপ্তাহ পর আয়ন বিয়ের পিঁড়িতে বসতে চাইছে, তাও সেদিন রাতের অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যাওয়াটা বিয়েটাকে কেন্দ্র করে। কিন্তু সবকিছু কি এত সহজ? মায়ার বাবা কি কখনো মেনে নিবে এই বিয়েটা? বরং ঘোর আপত্তি করবে। তাছাড়া জয়ী, সে কি? মায়া আর কি ভাবতে পারল না। সে আতঙ্কিত গলায় বলল, আব্বু কি এই বিয়েটা মেনে নিবেন ভাইয়া? খানিকটা অনুতপ্ত হলো আয়ন। হতাশায় বলে উঠল, তুমি চিন্তা করো না মায়ু, আমি আছি তো। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আগে বিয়ে হয়ে যাক, পরে না হয় তোমার আব্বুকে বুঝানো যাবে। তাছাড়া তুমি তো আমার পাশে আছো, তাই না? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়, অর্থাৎ সে আয়নকে সমর্থন করবে এই বিয়েটা নিয়ে। আর এই বিষয়টায় যেন তীব্র ভুল বুঝাবুঝির সৃষ্টি করে আয়ন ও মায়ার মধ্যে। আয়নের দীর্ঘ ফোন আলাপে মধ্যে একটা বারো পাত্রী নামটা উল্লেখ করল না মায়াকে। আর না মায়া বুঝল যে আয়ন আসলে কাকে নিজের অর্ধাঙ্গিনী ভেবে দ্বিতীয়বারের মতো বিয়েটা করতে চাচ্ছে। আর এই বিষয়টি নিয়েই একটা তালগোল পাকিয়ে যায় মায়া আয়নের মধ্যকার সম্পর্কে। যার রেশ ধরেই মায়া তৎক্ষণাৎ উত্তেজনায় বলে উঠে আয়নকে, তাহলে তো সর্বপ্রথম জুইকে লাগবে আমাদের ভাইয়া। কিন্তু আব্বু কি দিবে জুইকে 1 সপ্তাহের মধ্যে খান বাড়িতে আসতে? জুই ছাড়া তো বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। কি করা যায় বলুন তো? মায়া মুখে জুইয়ের নামটা শুনতাই তটস্থ হলো যে সেদিনের বিয়েতে জুইও ছিল তাদের সাথে। কিন্তু কোনো এক মনস্তাত্ত্বিক বিষয়ে কারণে একেবারেই ছুটে গিয়েছিল জুই মেয়েটির নামটা। মায়ার বলাতে পুনরায় স্মরণে আসলো তার। আয়ন স্মিত হাসল। ভাবল, হয়তো মায়া নিজের বোনকে পাশে নিয়ে বিয়েটা করতে চাইছে আয়নকে। তাই এই বিষয়ে বেশ একটা ঘামালো না আয়ন। মায়াকে রয়েসয় বুঝিয়ে বলল, তোমার বাবা তার মেয়েদের প্রচণ্ড ভালোবাসে মায়ু। তাই আমার মনে হয় উনার মেয়ে যদি উনার কাছে কোনো কিছু জন্য আবদার করে তাহলে সে নিশ্চয়ই তোমাকে ফেরাবে না। তুমি তোমার বাবার কাছে আবদার করে বলো যে তোমার জুইকে লাগবে 1 সপ্তাহের মধ্যে খান বাড়িতে, তাহলেই হয়। তিনিও তোমার কথা ফেলতে পারবে না আশা করি। কলেজের ক্যান্টিনে নীরস ভঙ্গিতে বসে আছে মায়া। ভোপস্যা গরমে অতিষ্ঠ মুখখানা স্থির টিনার ননস্টপ বকবকানিতে। দুহাতে মুঠো ভরতি অর্ধ খাওয়া কোল্ড কফি মগটা। গোল টেবিলের উপর 3 মহিষী কন্যা রাজত্ব কায়েম। দুপুর 12টা কি একটা। ব্রেক টাইম চলছে। বৃহৎ ক্যান্টিনে এক কোণ ধরে খোলামো স্থানে বসে আছে 3 জন। কাঠফাটা তপ্ত রোদ খা খা করছে মাথার উপর। সেই রোদময়ে অতিষ্ঠ ছাত্র ছাত্রীরা দল বেঁধে ছায়াময় জায়গায় ধরে আড্ডা আসর জমানো।
মায়া নিজের অর্ধ খাওয়া কোল্ড কফি চুমুক বসালো। ছাও একই কাজ করলো। নিজে হাতের কোল্ড কফিটাতে চুমুক বসালো ধীরস্থে। নয়ন জোড়া স্থির টিনার ননস্টপে। ঠিক সেই সময়টাতে আগমন ঘটল কলেজের হাই ভিপি 4 সদস্যের সিনিয়র দলটির। রাফি, রাহাত, নাদিম, নুহাসের। গোল চেহারা, লম্বাটে দেহের অধিকারী রাহাত এগিয়ে আসলো তাদের দিকে। মায়ার সামনেও ছায়াটিয়ার মধ্যস্থ চেয়ারটা টেনে বসতে বসতে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি ভালো আছেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? সব ঠিকঠাক আছে? কেউ ডিস্টার্ব করছে তো আপনাকে? রাহাতের আগু বাড়িয়ে আদিক্ষেতাপিত্তে গা জ্বলে উঠে ছায়ার। খাওয়ার বাদ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাহাতের কুঞ্চিত দৃষ্টি দিকে। এই লোকটি সকাল দুপুর বিকেল 3 বেলা নিয়ম করে। মায়ার আলগা খোঁজখবর নেওয়া বিষয়টি মোটেও ভালো লাগে না ছায়ার। অহেতুক মায়াকে ভাবি ভাবি বলে বিভ্রান্ত করে জায়গায় জায়গায়। আর তার এই ভাবি ডাকটা নিয়ে পুরো কলেজের মধ্যে সবাই মায়াকে ভাবি নামে চিনে। এমকি সিনিয়র থেকে শুরু করে তাদের ক্লাসমেটরা পর্যন্ত মায়াকে ভাবি বলে সম্বোধন করে বেড়ায়। এমন একটা ভাব যেন মায়া পুরো জাতীয় ভাবি হয়। ছায়ার বোধগম্য হয় না এই সিনিয়র নামক উটকো ভাইগুলো তাদের কোন ভাইকে জড়িয়ে মায়াকে ভাবি বলে বেড়ায়। উপরস্থ এমনটা নয় যে তারা প্রতিবাদ করেনি এই বিষয়টি নিয়ে। করেছে। কিন্তু ফলাফল হিসাবে সিনিয়রদের রেগিংয়ের শিকার হতে হয়েছিল তাদের বেশ কয়েকবার। তবে সেই রেগিং শুধু তার আর টিয়ার জন্য বরাদ্দ থাকতো, মায়ার জন্য নয়। বরং মায়াকে অতি কৌশলে ক্লাসে পাঠিয়ে দিতে চাইতো যাতে তাদের দুজনকে ভালো মতো রেগিং করতে পারে সিনিয়র দলটি। কিন্তু ভাগ্য সহায় থাকতো মায়ার জন্য। মায়ার কারণে সবসময় রাহাতের দলের রেগিং হতে বেঁচে যেত তারা দুজন। কারণ সিনিয়র দলটি আর যাই করুক না কেন, মায়া সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না অজানা ভয়ের কারণে। চলে যেত প্রায় সাথে সাথেই মায়ার খোঁজ খবর নিয়ে। সেজন্য তারা দুজনও বেঁচে যেত রেগিং হওয়া থেকে। কিন্তু আজকে সকালে তো আরো বড় চমক দিয়েছিল এই 4 সদস্যের সিনিয়র ভাইরা যখন তারা মায়ার পাশাপাশি দেখল টিয়াকে ও ভাবি ভাবি বলে সম্বোধন করছে। বিষণ্ণে বিস্ফোরিত চোখ দুটো দেখার মতো ছিল তাদের তিনজনের। টিয়া তো যথারীতি হাত তাকিয়েছিল তাদের দিকে। ভাবখানা এমন ভাই কেমনে কি? বিয়ে করলাম না একখানা, কিন্তু ভাবি হয়ে গেলাম চারখানা দামড়া ছেলের। অতি ভদ্রতা বজায় রাখতে গিয়ে সকালে এই বিষয়টি চেপে গিয়েছিল ছায়া, মায়া, টিয়া তিনজন। কিন্তু এখন পুনরায় তাদের মুখে ভাবি ডাক নিয়ে আপত্তি করল ছায়া। তবে ক্ষেপ্ত হলো না কোনো রকম। শান্ত থাকলো। বিনীত নরম সুরে রাহাতের কথার পিষ্টে বলে উঠল, জি ভাই, আপনার ভাবি ভালো আছে। আর আপাতত তাকে আপনি ছাড়া কেউ ডিস্টার্ব করছে না ভাইয়া। রাহাত কপাল কুঁচকে তাকায় ছায়ার দিকে। মেয়েটি ছোট হলেও মাত্রাতিক বুঝদার শান্তশিষ্ট কন্যা। ছটফটে নয়, তবে ঘায়েল করা বলি আছে মুখে। ছায়া নামক শ্যামলতা কণাটি তার একেবারে অপছন্দ নয়, তবে পছন্দও নয়। মোটামুটি। কিন্তু এই মুহূর্তে মেয়েটি যে তাকে কথার ধাঁচে খোঁচা মরল সেটা বুঝতে বেগ হয়নি রাহাতের। তাই ধারালো তীক্ষ্ণ ভঙ্গিতে ঘুরে বসল ছায়ার দিকে ঘুরে। নিজের কণ্ঠ খাদে নামিয়ে রসিয়ে কটাক্ষ করে বলল ছায়াকে, যেই ভাবি জন্য ভাই আছে তাই ভাবি এমনিতেই ভালো থাকবে। ভাই ভালো রাখবে। সেই সাথে আজকাল তো হাওয়ায় উড়তে উড়তে টিয়া পাখিও ভালো থাকতে শুরু করলো। আমাদের টিয়া পাখিরে খাঁচায় বন্দি করতে নতুন ভাইয়ের উৎপত্তি ঘটল। সেই সুবাদে আমাদের টিয়া পাখিও ডানা ঝাপটাতে ঝাপটাতে ভাবি হয়ে গেল আমাদের। কিন্তু ম্যাডাম, আপনি তো বাদ পড়ে গেলেন ভাবির কাতার থেকে। আপনার তো কোনো প্রভাবশালী উনিটনি নেই। আর না আছে আমাদের কোনো ভাই যার সূত্র ধরে আপনাকেও আমাদের বাধ্যতামূলক ভাবি থাকতে হবে। এখন যদি আপনি আমাদের হাতে বিপদে পড়েন, তাহলে আপনাকে বাঁচাবার মানুষ তো কেউ নাই। তাই একটু ভেবে চিনতে নিজের শব্দগুলো আমাদের পিছনে খরচ করবেন কেমন? নয়তো হিতের বিপরীত কিছু ঘটবে। কান ধরে সারা মাঠে দৌড় করাবো আপনাকে। মনে রাখিয়েন। রাহাতের কটাক্ষ কথায় খানিকটা দমে যায় ছায়া। কিন্তু মায়ারি চোখজোড়ায় যেন তেজ করল না বিন্দুমাত্র ছায়ার। রাহাত কপাল কুঁচকে তাকিয়ে থাকলো ছায়ার মায়াবী চোখ জোড়ার দিকে। কিন্তু ব্যাঘাত ঘটল তৎক্ষণাৎ। রাফি পাশ থেকে রাহাতের কাঁধে চাপড় মেরে গা ঘেঁষে চেয়ার টেনে বসল রাহাতের পাশে। হেয়ালি করে বলল, হ ভাই, মায়া ভাবির বিষয়টা না হয় বুঝলাম।
প্রথম দিন থেকেই নিষেধাজ্ঞা জারি ছিল ছেলে জাতির উপর। তাই পুরো জাতি জানে ভাবি ভাইয়েব। কিন্তু এই টিয়া পাখির বিষয়টা মাথায় আইল না। কই ভাবলাম সুন্দরী জুনিয়রদের একটু রেগিং টেগিং করুম, ভাব বিনিময় করুম। তা না হেতিরও ভাবি বানায় দিল আচম্বিক ভাইয়ের আগমনে। ক ভাই, এইডা কি মাইন না নেওয়া যায়? সুন্দরী জুনিয়রদের পাহারাদার হওয়ার জন্য কি আমরা এই কলেজে আইছিলাম? আমাগো কি কোনো অধিকার নাই সুন্দরী জুনিয়রদের উপর? রাফির হেয়ালি কথায় থমথমে খেয়ে যায় মায়া, টিয়া, ছায়া। তাদের জন্যই বোধগম্য হলো না টিয়াকে কেন বারবার ভাবি বলে সম্বোধন করছে তারা। কিন্তু পাশ থেকে নাদিম রাফির হেয়ালিপর নাই সান্ত্বনা দিল পুরো দমে কাঁধে হাত রেখে। হতাশ ভঙ্গিতে বলল, রাহাত, বিষয়টি আসলেই কিন্তু জটিল। রাফি ঠিক কইছে। 2 রাতের ব্যবধানে টিয়া পাখিও আমাদের ভাবি হইয়া গেল। তাই ভালো মতো চেক কইরা দেখিস তো ছাটায়ার কোনো উনিটনি আছে নাকি। না থাকলে আমি একটু ট্রাই করতাম আর কি ছায়া রানী উপর। ব্যাপারটা একটু তল্লাশি করে দেখিস তো তুই ভাই। রাহাত কপাল কুঁচকে তাকায় নাদিমের চর্বিযুক্ত গোলগাল চেহারা দিকে। বিষণ্ণে ঘেরা 3 জোড়া চোখ স্থির হলো নাদিমের দিকে। টিয়াটপ্ত মেজাজে কটমট করে তাকায় নাদিমের মুখশ্রীতে। কালো ছেলেটির মুখের গঠন মোটামুটি, তবে দেখতে মাত্রতিক স্মার্ট। তারপরও পছন্দ হলো না টিয়ার ছায়ার জন্য। কিন্তু সিনিয়র বলে সেটা প্রকাশ করতে পারল না। চেপে গেল। রাহাত বিরক্ত প্রকাশ করল নাদিমের খাপছাড়া কথায়। ঠেস মেরে বলল, কইটা প্রেম করা লাগে তোর শুনি? তোর না এখন রানিং 3টা প্রেম চলছে। তাহলে আর নজর বিলাস কেন অন্য দিকে? হ্যাঁ। রাহাতের বিরক্তিতে হালকা হতাশ হওয়ার ভাব করল নাদিম। রয় সয় বলল, দেখ ভাই, আমি হলাম বিশাল বড় মনের মানুষ। তাই একাধিক নারীকে জায়গায় দিতে পারি, মনের মধ্যে আমার সমস্যা হয় না। বড় মন লইয়া ঘুরি আমি। তাই তোর ভাই কখনো কাউকে ফেরায় না মন দেওয়া নেওয়া নিয়া। না করি না। শুধু জায়গায় দিতেই থাকি মনের মাঝে। নাদিমের খাপছাড়া যুক্তিতে আংশিক তেতে উঠে রাহাত। বিরক্তি নিয়ে বলে, শালা মানুষ হলি না? উপস্থিত সবাই কথায় হতবাক হলো মায়া। কিন্তু তারপরও মুখে টু শব্দ করছে না। ছেলেদের সাথে আগুবাড়িয়ে বেশি কথা বলা নিষিদ্ধ তার জন্য। সে মেনেও চলে। কিন্তু তারপরও মাঝে মধ্যে এমন বিভ্রান্তিকর পরিস্থিতি শিকার হয়ে যায় মায়া। এই মুহূর্তে উপস্থিত সিনিয়রদের নিয়ে মায়া মাতামাতির নেই। সে আপাতত জুইকে নিয়ে চিন্তিত। সকালে নিজের বাবার সাথে কথা হয়েছিল বেশ সময় নিয়ে। বায়নাও করেছিল জুইকে ঢাকা খান বাড়িতে পাঠাতে। কিন্তু শফিকুল ইসলাম প্রথমে রাজি হয়নি। বরং তিনি কাটকাট নিষিদ্ধ গলায় জানালো, জুইকে পাঠাবেন না তিনি খান বাড়িতে। তবে মাও দমে যায়নি বাবার জেদের সাথে। ঘোর আপত্তি করেছিল। রাগ করে বলছিল জুইকে কালকের ভিতর খান বাড়িতে না পাঠালে সে কখনো পরিবারের কারো সাথে কথা বলবে না, যোগাযোগ করবে না। সবকিছু বন্ধ করে বসে থাকবে নিজের পরিবারের সাথে। উপরন্তু উপায় না পেয়ে শফিকুল ইসলাম মেনে নিয়েছিল মায়ার দাবি। বলেছিল জুইকে কাল দুপুরের মধ্যেই পাঠাবেন খান বাড়িতে মায়ার কাছে। মাও খুশি হয়েছিল বেশ, কিন্তু চিন্তিত হলো জুইয়ের খান বাড়িতে আসার পর কি হবে। জুই কি সবটা মেনে নিতে পারবে নাকি বড় কোনো ঝামেলা পাকাবে আয়ুন ভাইয়ার সাথে তার? আল্লাহ মালুম। মায়া চিন্তত মনোভাবের মধ্যে দিয়েই পাশ থেকে টিয়া বিরূপ প্রতিক্রিয়া জানালো নাদিমের কথায়। তপ্ত মেজাজে বলল, আপনারা সবসময় আমাদের সাথে এমন ঠেসে ঠেসে কথা বলেন কেন ভাইয়ারা? আর কেনই বা লাইন মারার চেষ্টায় থাকেন? আপনাদের বন্ধু নুহাস ভাইকে দেখে ও তো কিছু শিখা যায় তাই না? উনি কত ভদ্র নম্র স্বভাবের মানুষ। সারাক্ষণ একপাশে নিজের ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে, কারো দিকে ফিরেও তাকায় না। আপনাদের বাজে কথার সাথে তালও মেলায় না। নুহাস ভাই কত ভালো মানুষ। আপনাদের নুহাস ভাইয়া থেকে ভালো ব্যবহার শেখা উচিত। টিয়ার কথা তৎক্ষণাৎ সম্মতি জানালো ছায়া। যার অর্থ আসলেই নুহাস অতি ভদ্র নম্র ভালো ছেলে। তার মতো ছেলেই হয় না এই পুরো কলেজের মধ্যে। টিয়া ছায়ার কথায় বিস্মিত হতে দেখা গেল রাহাত, নাদিম, রাফিকে। চোখ ছোট ছোট করে অবাক সুরে মুখ খুলল রাফি। বলল, আমাদের নুহাস নম্র ভদ্র ভালো ছেলে। নুহাস, তোর তো উন্নতি হচ্ছে রে। প্রমোশন পাইছিস তুই অভদ্র থেকে ভালো ভদ্রতা। রাফির বাক্যে ইতি ঘটল না। তার আগেই বজ্রপাতের মতো আগমন ঘটে নুহাসের।
তাৎক্ষণিক এগিয়ে আসতে আসতে সালামের ভঙ্গিতে বলে উঠে টিয়া ছায়াকে উদ্দেশ্য করে নুহাস। ওহ, থ্যাংক ইউ রজনীরা। এই সর সর, ভিড় কমা, তোর ভাইরে সাইন দে। তোদের ভাই এখন সেলিব্রিটি মানুষ। দুই রজনী আমার প্রশংসায় মুহূর্ত। আর কি লাগে আমার। কথাগুলো বলতে না বলতেই রাহাত এবং ছায়ার মধ্যস্থ চেয়ারটা টেনে বসে পড়ল নুহাস। নুহাসের আচম্বিক ব্যবহারে যথারীতি অবাকে শীর্ষে আছে মায়া, ছায়া, টিয়া। কারণ আজ পর্যন্ত নুহাসকে চোখ তুলে তাকাতে দেখেনি একটা বার তাদের দিকে, অথচ আজ একটু প্রশংসা পঞ্চমুখ সেই নুহাসের। রূপ পরিবর্তন করল মুহূর্তেই। যেন সে এই কথাগুলো শোনার জন্যই ধীর অপেক্ষায় বসেছিল এতদিন। আর শোনা মাত্রই নিজের শরীরে ফিরে আসলো। কিছুক্ষণ আগের গম্ভীর্য নুহাসের সাথে ছিটাফুটাও মিল খুঁজে পেল না এই ছটফটে নুহাসের। চঞ্চলতা উৎফুল্লর নুহাস পুনরায় বলে উঠল, তা রজনী দুইজনই কি আমারে পছন্দ করেন? কিন্তু চিন্তার বিষয় হইল আমি কাকে রাইখা কার কাছে যাই এখন। তবে ব্যাপার না, আমি কিন্তু একসঙ্গে দুই রজনীর সাথে প্রেম নিবেদন করতে পারবো। কারণ বড় মনের মানুষ তো আমিও হই নাদিমের সাথে সাথে ভাই। নুহাসের এমন খাপছাড়া কথায় মুহূর্তে উচ্চ স্বরে হেসে নাদিম, রাফি। পেটে হাত দিয়ে খিল ধরা হাসি। মায়া, টিয়া, ছায়া হতভম্ব নুহাসের আচরণে। কিন্তু নুহাসের পরিবর্তন বেগতিক। পাশে বসে থাকা রাহাত বিরক্তিতে চোখ মুখ কুঁচকানো। কিন্তু সে বিরক্ত কারণটাও অজানা। রাফি হাসতে হাসতে নুহাসের উদ্দেশ্য কৌতুক করে বলে, দোস্ত তোর না স্মৃতির সাথে প্রেম চলে সেটার কি হলো? নুহাস ভারী কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে বলল, দোস্ত আর কইস না। হেতিরে আমি আমার মনটা দিছিলাম। কিন্তু হেতি আমার মনটা আমারে ফিরতো দিয়া গেছে। সামনে থেকে নাদিম রসিকতা বলে উঠল, দোস্ত, তোর মন তুই ফিরতো পাইলি তো আর কি লাগে তোর? কি লাগে মানে? সবই তো লাগে দোস্ত। জীবনের প্রেম নাই যার পুরা কপাল তার। আমি আজ পর্যন্ত জীবনে একটা ঠিকঠাক প্রেমই করতে পারলাম না। সিঙ্গেল রইয়া গেলাম সারা জীবন। কি এ বেদনার এই সিঙ্গেল বাক্য তোরা তো বুঝবি না রে। বুঝবি না? তোমরা তো সব কয়টা মিঙ্গেল আছো মামাতাই। আমার কষ্ট বুঝবা না। নুহাসের কথায় তেতে উঠল রাহাত। শালা তোর জীবনে প্রেম নাই বুঝি না। অগণিত প্রেম করছো তুই। একটা মুহূর্তের জন্য তোরে সিঙ্গেল দেখলাম না। আর তুই এখন গান গাস, তুই সিঙ্গেল মানুষ। দেখ ভাই, তোর বুঝার ভুল আছে। আমি সর্বদাই পূর্ণাঙ্গ সিঙ্গেল পুরুষ ছিলাম মনে মনে। কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি। কারণ প্রেম আমি করিনি, প্রেম আমারে করত। আমি তো শুধু সঙ্গ দিতাম আর কি। তাই। তাহলে তোর প্রথম প্রেমটা কি ছিল? হ্যাঁ, আসার পিছনে যে নাচানাচি করতি সারাদিন সেটা কি ছিল শুনি? নির্ভীক ভঙ্গিতে বলল নুহাস। আর আমার প্রথম প্রেমটা তো রিহার্সাল ছিল। আর রিহার্সালে তো ভুল হতেই পারে, তাই না? নুহাসের খাপছাড়া কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে রাহাতে। দৃঢ় কণ্ঠে বলল, তাহলে দ্বিতীয় প্রেমটা কেন করলি শুনি? আজব। রিহার্সালের পর কতটা শুদ্ধ পাকাপোক্ত হলাম সেই বিষয়ে দক্ষতা অর্জন করতেই তো দ্বিতীয় প্রেমটা করছিলাম। পাশ থেকে নাদিম বলে উঠে, মামা তুমি তো সেই একটা পিস। তা প্রথম প্রেমের রিহার্সালের পর শুদ্ধ পাকাপোক্ত হয়ে কি বুঝলা তুমি? নুহাস চোখ তুলে তাকাই নাদিমের দিকে। নিজের কণ্ঠে খাদে নামিয়ে চেহারায় দারুণ কষ্টে সজ্জিত ভাব টেনে বলে, বুঝলাম। জীবনটা বড়ই বেদনার ভাই। পিঠে হেসে উঠে নাদিম, রাফি। নাদিমকে বলতে না দিয়ে বলে উঠে রাফি, মামা তাহলে তুমি তৃতীয় নাম্বার প্রেমটা কেন করছিলা শুনি? স্বগতোক্তিতে পুনরায় বলল নুহাস। সেই এক বেদনার কাহিনী দোস্ত। দ্বিতীয় প্রেমের ব্রেকআপে শোক কাটাতে তৃতীয় প্রেমটা করছিলাম আমি। মামা তুমি আর বেদনা দুটো বড়ই নিষ্ঠুর। আচ্ছা মানলাম তোমার বেদনাখানা। এবার বলো চতুর্থটা প্রেমটা কেন করছিলা? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল নুহাস। তৃতীয় প্রেমিকাকে জেলাস ফিল করানোর জন্য চতুর্থটা করছিলাম। নুহাসের পরপর যুক্তিতে আগ্রহ বাড়ে রাফির। সে পুনরায় কিছু বলবে তার আগেই উত্তেজনায় মুখ খুলল নাদিম। রাফির কাঁধে দুহাতে ভর দিয়ে ঝুঁকে পড়ে রাফির মাথার উপর। তৎক্ষণাৎ বলে উঠে নুহাসকে, আর পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, বাকিগুলো কেন করছিলা তাহলে মামা? বিরক্তি চোখ তুলে তাকায় নুহাস নাদিমের দিকে। এই মুহূর্তে নাদিমের তুচ্ছ প্রশ্নটা পছন্দ হয়নি তার। যুক্তিযুক্ত মনে হয়নি মূল কথা। তাই বিরক্তি কপাল কুঁচকে বলল,
বাহ রে, প্রেম করতে করতে অভ্যাস হয়ে গেছে না? এখন কি প্রেম ছাড়া থাকতে পারুম? তাই যা পাই তাই কন্টিনিউ করি। নুহাসের পরপর যুক্তিতে থমথমে খেয়ে যায় মায়া ছায়াটিয়া। এতক্ষণ যাবৎ নীরব দর্শকের মতো বসে তাদের কথাগুলো শুনলেও এখন যেন বিস্মিত হচ্ছে নুহাসের দীর্ঘ লম্বা প্রেমের লিস্ট দেখে। কারো যে এত বড় প্রেমের লিস্ট থাকতে পারে সেই ধারণা ছিল না তাদের তিনজনই। অবাকে হতবিহ্বল হয়ে চোখ দুটো বড় বড় হয়ে আসে তিনজনেরই। রাহাত বিরক্তির ঝাড়ি মেরে সবাইকে শান্ত করায়। চোখ ঘুরিয়ে তাকায় তিনজনের দিকে, বিশেষ করে ছায়ার মুখশ্রীতে। সে কিছু বলবে তার আগেই হতভম্ব হয়ে দৌড়ে আসে এক যুবক। নাদিমকে ঠেলিয়ে পাশে এসে দাঁড়ায় রাহাতের। অন্তত রাগী সেই চেহারার। তপ্ত রোদের ঘাম দরদর করে পড়ছে যুবকটির মুখশ্রী থেকে। বাহাতে উল্টো পিঠে কপালে ঘাম মুছতে মুছতে তিরতির মেজেজা সবাইকে উদ্দেশ্য করে বলল সে। শালার পোলারা মানুষ হইলি না আজও। আর জায়গায় পেলি না বসে আড্ডা মরার। খুঁজে খুঁজে ভাবির কাছেই তোদের আড্ডা আসর জমাতে হয় তাই না? তাড়াতাড়ি চল। ভাই আইছে কলেজে ভাবির সাথে দেখা করতে। ভাই যদি দেখে বা শুনে তোরা ভাবিরে আটকায় রাইখা আড্ডা দিতাছস তাহলে একটাও গর্দান থাকবো না। চল তাড়াতাড়ি এখান থেকে। ফাহিমের হঠাৎ আগমনে উপস্থিত সকলের দৃষ্টি কেন্দ্রবিন্দু হয় সে। কিন্তু তার মুখে ভাই শব্দটা শুনে মুহূর্তে তরতর করে সোজা হয়ে দাঁড়িয়ে যায় সকলে। দুষ্টুমি চেহারাগুলো মুহূর্তেই ভয় ছাপ দেখা যায়। জ্বরসর হয়ে সকলে মায়ার সামনে থেকে দূরে গিয়ে দাঁড়ায়। রাহাত সবাইকে উঠতে দেখে সেইও উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে ধীরস্থে। আসি ভাবি বলে মায়ার থেকে বিদায় নিতে নিতে চোখ ঘুরায় ছায়ার শ্যাম মুখশ্রীতে। তীক্ষ্ণ দৃষ্টিতে ছায়াকে পরখ করতে করতে সকলের সাথে প্রস্থান করে ক্যান্টিন ছেড়ে। হতবিহ্বল তিনটি মুখ চেয়ে রইল সিনিয়রদের যাওয়ার দিকে। গোটা 2 মিনিট যেতে না যেতে হাজির হলো আসিফ তাদের টেবিলের সামনে। তবে মায়া থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে গলা খাকিয়ে ডাকল মায়াকে ভাবি বলে। মায়া চমকে উঠে সেদিকে তাকাতেই চোখে পড়ল আসিফের হাসফাস চেহারায়। মায়ার সাথে সাথে আরো 2 জোড়া চোখের দৃষ্টি স্থির হলো আসিফের হালকা ঘামন্ত মুখশ্রীতে। মায়া কিছু বলবে তার আগেই হতভম্ব মুখ খুলল টিয়া। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল তৎক্ষণাৎ, বুইরা চোর আপনি এখানে? টিয়ার এমন কথা বিরক্তি প্রকাশ করল আসিফ, তবে মায়ার সামনে তা প্রকাশ করল না। দেখা যাবে বান্ধবীকে কিছু বলার দায় আবার তার উপর হামলা করে বসল সে। তখন বিষয়টি আরো বাজে হয়ে যাবে, জনসম্মুখে তার ইজ্জতে ফালুদা হয়ে যাবে। তাছাড়া আজকে একটা বিশেষ দিন ভাই ভাবির জন্য, সেটা অন্তত মাথায় রেখে তাকে ভেবে চিন্তে কথা বলতে হবে। আসিফ নিজেকে শান্ত রাখল। টিয়ার কোনো রকম কথা কানে তুলল না। টিয়ার থেকে নিজের দৃষ্টি সরিয়ে তাকায় মায়ার দিকে। নিজের কণ্ঠ অন্তত খাদে নামিয়ে নরম সুরে বলল, ভাবি ভাই আসছে আপনার সাথে দেখা করতে। চলুন আমার সাথে। দুপুর 12:45। কাঠফাটা তপ্ত রোদ মাথার উপর। কাঁধে ব্যাগ চাপিয়ে মায়া ক্যান্টিন থেকে বের হয়ে আসে হৃদের উদ্দেশ্য। আসিফ মায়ার সাথে আসেনি, সে ক্যান্টিনেই আছে কোনো এক কারণে। মায়া বামহাতের উল্টো পিঠে নিজের কপালের অবশিষ্ট ঘামটুকু মুছে নেয়। নিজের এপ্রন টেনে পরিপাটি হয়ে নেয় হালকা। আসিফের কথা অনুযায়ী হৃদকে কলেজ গেটের সামনে পাওয়ার কথা মায়ার। কিন্তু চোখে পড়ল না হৃদকে কোথায় মায়ার। একরাশ আগ্রহের দৃষ্টি মেলে এগিয়ে যায় মায়ার সামনে কলেজ গেটের রাস্তা ধরে। আরও খানিকটা এগোতেই মায়ার দৃষ্টিতে ভাজল হৃদকে। মায়ার ধীরস্থির চলা পা দুটো যেন মুহূর্তে থেমে যায় জায়গায় হৃদকে দেখে। কি মারাত্মক অসাধারণ মায়ার হৃদ ভাই! মায়া নিশ্চল ভঙ্গিতে থমকে থাকে জায়গায়। চোখ দুটো স্থির নেয় হৃদের বেপরোয়া মুখশ্রীতে। মায়ার দেখা সেই প্রথম দিনের হৃদকে মনে হচ্ছে আজ তার চোখের সামনে দাঁড়ানো। কি নির্বাক, নির্ভীক ভঙ্গিতে দাঁড়ানো তার হৃদ ভাই। নিজের কালো মার্সিডিজ গাড়িটির সাথে গা এলিয়ে দিয়ে মনোযোগ সহকারে নিজের ফোন টিপছে, এক হাত পকেটে গজিয়ে। গায়ে শুভ সাদা পাতলা শার্টের সাথে কালো প্যান্ট পরিহিত। গায়ের শার্টটি উপরের দুটো বোতাম খুলে টেনে প্যান্টের উপর ছড়ানো। ইন করা নেই। বাম হাতে কালো ব্যান্ডের ঘড়ি, তো মুখে সাদা মাস্ক পরা। শার্টের দুহাতে টেনে ভাঁজ করে কুইন অবধি ফোল্ড করা, তো পায়ে সাদা ব্র্যান্ডের লোফার ক্যাটস পরা। কালো চকচকে চুলগুলো স্পাইক করে, সেন্ট করে সাজানো। একদম নজর কাড়া পরিপাটি হয়ে এসেছে মায়ার হৃদ ভাই। মায়া থমকায় হৃদের অতি ফর্মাল স্টাইলে। কোনো রূপ অফিসার গেটআপে নেই সে।
একদম স্বচ্ছ আয়নার ন্যায় চকচক হয়ে দাঁড়িয়ে আছে। মায়া ঘোর বাড়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে। মায়ার এই একটা আপত্তিকর জায়গায় যেখানে আটকে যায় সে। বাধ্য হয়ে যায় সবকিছুতে। মায়ার চলিত নিঃশ্বাসটা যেন হুট করেই আটকে যায় হৃদের বেগতিক বেপরোয়া মণিমুগ্ধকর চেহারা দেখে। শ্বাসরুদ্ধকর হয়ে উঠে গলা। নিজের এপ্রনের দুপাশ শক্ত করে আঁকড়ে ধরে তৎক্ষণাৎ। ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক করে থেমে থেমে শ্বাস টানে মায়া। দম ফিরে পেতে চাই নিজের মাঝে। কিশোরী বয়সে নিজেকে সংযম করাটা কতটা কষ্টসাধ্য কাজ সেটা কেউ মায়াকে জিজ্ঞাসা করুক। সে বলবে নিজের বহিত মনের দীর্ঘদিনের অভিজ্ঞতাটা চিৎকার করে তাকে। কিন্তু হায়, মায়াকে এই একটা প্রশ্ন করার মতো কেউ নেই। আর না আছে জানার মতো কেউ। সেই নিশ্চল মন্তমণি কিশোরিনী। তাই মনের ভিতরের সুপ্ত অনুভূতিগুলো ঢুক গিলে নিজের ভিতর লুকিয়ে নেয় মায়া। তার হৃদ ভাইকে দেখার অধিকার তার নেই। দেখার অধিকার হারিয়েছিল বহুদিন আগেই। কিন্তু তারপরও সে নিজেকে সংযম করতে পারে না এই লোকটিকে দেখার থেকে। আটকে যায় নিজের মাঝে। তার হৃদ ভাই তার জন্য হালাল নয় বরং হারাম মানুষ। তারপরও বেহায়া চোখ দুটো বুঝাতে অক্ষম মায়া। সে তার অবাধ্য হয়ে হারাম মানুষটিকেই দেখতে চাই। উপরস্থ মায়ার মাথায় হালাল হারামের প্রসঙ্গটা আসতেই চট করে নিজের দৃষ্টি নত করে নেয় মায়া। বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে সংযম করে নীরব দৃষ্টিতে চারপাশটা পরখ করে নিতেই মায়ার কপালে সূক্ষ্ম ভাঁজের আবির্ভাব ঘটল তৎক্ষণাৎ। মায়া কপাল কুঁচকে চারপাশে পরিবেশটা দেখে নিল তীক্ষ্ণ দৃষ্টিতে। প্রায় অনেকগুলো মেয়েদের আনাগোনা ভিড় জমিয়ে গেটের আশেপাশে। প্রত্যেকের দৃষ্টির কেন্দ্র বিন্দু তার হৃদ ভাই। অকারণে বারবার আসা যাওয়া করছে হৃদের সামনে দিয়ে মেয়েরা। সিনিয়র থেকে জুনিয়র মেয়েরা কেউ বাদ পড়েনি লাইন মারা থেকে। কিন্তু হৃদ বিরক্তি কপাল কুঁচকে তপ্ত রোদের দহনে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে দিব্যি নিজের ফোন স্ক্যান করতে করতে। মায়ার রাগ মিশ্রিত বিরক্তি বাড়ে। তার হৃদ ভাই ইচ্ছাকৃতভাবে এতটা সাজুগুজু করে এসেছে যাতে মেয়েরা সবাই তার দিকে বেহায়ামি করে তাকিয়ে থাকে এর জন্য। যত সব নষ্টমী। পুরুষ মানুষে সুন্দর হওয়াই নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল। সৌন্দর্য শুধু প্রকৃতিগতভাবে মেয়েদের জন্য বরাদ্দ রাখার হতো সেটাই ঢের হতো মায়ার জন্য। তাছাড়া এই লোকটা কি জানে না, ছেলেদের এত সুন্দর হওয়াটা প্রকৃতি মেনে নিবে না। কারণ প্রকৃতভাবে সৌন্দর্যের অধিকারী শুধুমাত্র মেয়েদের জন্যই। মায়া অসহ্যে গরম নিঃশ্বাস ফেলে আগে তিরতির করে উঠে শরীরময়, তবে সেটাও প্রকাশ ঘটালো না চেহারায়। একরাশ বিরক্তি নিয়ে ধূপধা পা ফেলে এগিয়ে যায় হৃদের সামনে। নিজের দৃষ্টিতে ভিড়ালো না হৃদকে, বরং মায়ার নত দৃষ্টি স্থির হলো হৃদের পায়ের দিকে। প্রকাশে মায়া হৃদকে শক্ত কণ্ঠে বলতে চাইল কিছু কথা। আপনি জানেন না, ছেলেদের এত সুন্দর হওয়া নিষিদ্ধ। এতে প্রকৃতি কিছুতেই মেনে নিবেন না। শুধু আপনার মতো ছেলে জন্য আমাদের সমাজ আজ রসাতলে। যার জন্য মেয়েরা আজকাল ঠিকঠাক ভাবে নিজেদের সৃষ্টি হেফাজত করতে পারছে না। মেয়েদের এই অবনতির জন্য শুধু আপনার মতো ছেলেরাই দায়ী। আপনাদের জন্য আমাদের সমাজের মেয়েরা আজ পথভ্রষ্ট হচ্ছে দিন বা দিন। সেই বুঝেন আপনি কেন সুন্দর পুরুষ হতে গেলেন শুনি। কিন্তু মায়া মুখ ফুটে কিছু বলতে পারল না হৃদকে। অন্যথায় গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল হৃদের সামনে নীরবে। নিজের সামনে কারো উপস্থিত বুঝে ফোন থেকে চোখ তুলে তাকায় হৃদ। অকারণে মায়াকে নিজের সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই কপাল কুঁচকে আসে খানিকটা হৃদের। নিজের তীক্ষ্ণ দৃষ্টির মাঝে মায়াকে পরখ করে নিল তৎক্ষণাৎ হৃদ। মায়ার হঠাৎ ছাপছাড়া আচরণের অর্থ বুঝতে না পেরে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল হৃদ। ওয়ার্ড। মায়া নড়েচড়ে দাঁড়ায়, তারপরও হৃদের দিকে তাকায় না। দৃষ্টি স্থির হৃদের পায়ের সাদা কালো লোফারের দিকে। হৃদ মায়ার দৃষ্টি বুঝে নিজের পায়ের দিকে তাকায়। নিজের হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে গম্ভীর মুখ বলে উঠে, আমার পায়ের দিকে তাকিয়ে লাভ নেই। এই জোতা তোমার পায়ে আসবে না। বড় হবে। চলবে। দেওয়ানা আমার ভালোবাসা। সিজন 2। চতুর্থ পর্ব। লেখনীতে রিক্তা ইসলাম মায়া।